আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিবির সুন্দর একটা উদ্যোগে আহ, বিভিন্ন সাবজেক্টের অনুযায়ী ক্লাস নেওয়ার জন্য। আমি ডাক্তার ফেরদৌস তৌহিদ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের লেকচারার বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে। আমি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকেই পাশ করেছি 2012-তে। আমার সেশন হচ্ছে 6-7। তারপর আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে বায়োকেমিস্ট্রির উপর এমফিল শেষ করেছি। এখন ন্যাশনাল মেডিকেল কলেজে লেকচার হিসেবে আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই করোনাকালীন সময়ে বাসায় সবাই কোয়ারেন্টাইনে থেকে বা হোম কোয়ারেন্টাইনে থেকে সবাই সুস্থ আছো। সবাইকে আমি শুভকামনা জানাই। এবং যেহেতু এখন একটা অনিশ্চয়তা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আসলে পরীক্ষা কবে হবে, ক্লাস কিভাবে হবে, এগুলার এখনো কোনো সঠিক সিদ্ধান্ত আসেনি। তো এই কারণে আমার সাজেশন থাকবে অ্যাজ এ বড় ভাই বা মেন্টর বা স্যার হিসাবে, যে তোমরা বাসায় থেকে প্রিপারেশন নিতে থাকো। যেহেতু তোমরা ফার্স্ট প্রফ, তোমাদের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। তোমরা যদি অলরেডি সেকেন্ড প্রফ বা থার্ড প্রফের স্টুডেন্ট হতো, তাহলে তোমরা অ্যাটলিস্ট আইডিয়া পাইতে যে আসলে প্রফটা কিরকম হয়। হ্যাঁ, প্রফটা অ্যাকচুয়ালি ইজি হয়। টার্ম পরীক্ষা, তোমাদের কার্ড পরীক্ষার থেকেও ইজি হয়, কিন্তু সিলেবাসটা ভাস্ট। কিন্তু পরীক্ষা কোশ্চেন বা ভাইবা প্যাটার্ন সবই ইজি হয়। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে আজকে আমাদের টপিক সামনে চলে যাই। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একজন যদি কথা বলো। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আমাদের আজকের টপিক ছিল ভিটামিন। হ্যাঁ, তো আমরা আজকে ভিটামিন দিয়ে শুরু করি। তো ভিটামিন হচ্ছে বায়োকেমিস্ট্রির মধ্যে একটা অন্যতম টপিকস বলতে পারো, ফুড নিউট্রিশন কার্ড যেটা আমাদের। তো ফুড নিউট্রিশন কার্ডটা আসলে এখান থেকে প্রতিবারই অনেক কোশ্চেন আসে। প্লাস হচ্ছে গিয়ে ভাইবাতেও, যেহেতু ফুড নিউট্রিশন ব্যাপারটা আসলে বায়োকেমিস্ট্রি রিলেটেড, এবং বায়োকেমিস্ট্রি টিচাররা আমরা ফুড নিউট্রিশনটা মোটামুটি অনেক পছন্দ করি। কারণ তোমার খেয়াল করে দেখো যে অনেকগুলা কার্ডের সাথে কিন্তু তোমাদের ফিজিওলজি কার্ড বা অ্যানাটমি কার্ড মিল থাকে, কিন্তু এই ফুড নিউট্রিশন একমাত্র কার্ড যেটা দেখবা যে তোমার অন্য কার্ডের সাথে তেমন একটা মিল নাই। তো এইটা হচ্ছে আমাদের সোললি বায়োকেমিস্ট্রি। তো এইখান থেকে দেখা যায় যে আমাদের কোশ্চেন করতেও ভালো লাগে। তো ভিটামিন থেকে আমরা প্রথমে যেটা শুনবো সেটা হচ্ছে ভিটামিনের ডেফিনেশনস। ভিটামিনের ডেফিনেশনস বিভিন্ন জন বিভিন্নভাবে বলে, কিন্তু মেইন কথাটা হচ্ছে গিয়ে যেটা তোমাদের মাথায় রাখতে হবে, যেটা তোমাদের ভাইভাতে বলতে হবে বা রিটেন, অথবা ভিটামিন থেকে সুন্দর সুন্দর এমসিকিউ আসে, যেগুলো তোমরা জাস্ট কথাগুলো শুনলেই তোমাদের মাথায় ঢুকে যাবে সারা জীবনের জন্য। তোমাদের এটার জন্য আলাদা করে পড়তে হবে না। হ্যাঁ, তো ফার্স্টে যদি ভিটামিন জিজ্ঞেস করে হোয়াট ইজ ভিটামিন বা টেল মি দ্য ডেফিনিশনস অফ ভিটামিন, তখন কি বলবা? ভিটামিনস আর দ্য অর্গানিক নিউট্রিয়েন্টস require in small quantities for a variety of biochemical reactions to support the normal growth, maintenance and reproductions. ডেফিনেশন কিন্তু এখানে সম্পূর্ণ হয়নি। তখন তোমাকে টিচাররা জিজ্ঞেস করতে পারে যে ভিটামিন কি আমাদের বডিতে সিনথেসাইজড হয় কি হয় না। অলরেডি আমরা বলছি যে যেই পরিমাণ ভিটামিনটা আমাদের বডিতে সিনথেসাইজড হয় সেটা স্মল কোয়ান্টিটিস, নট সাফিসিয়েন্ট টু ফিল দ্য বডি ডিমান্ড। এই কারণে ভিটামিনকে আমাদের মাস্ট বি সাপ্লাইড উইথ দ্য ডায়েট। তাহলে তোমার ডেফিনেশনটা ইন ওভারঅল যদি আমরা বলতে চাই, তাহলে এভাবে বলতে পারি আমরা: ভিটামিনস আর এ গ্রুপ অফ অর্গানিক নিউট্রিয়েন্টস রিকোয়ার ইন স্মল কোয়ান্টিটিস অফ ফর ভ্যারাইটি অফ বায়োকেমিক্যাল ফাংশনস অর রিয়াকশনস, যেটাই তোমরা বলো, দ্যাট জেনারেলি ক্যান নট বি সিনথেসাইজড বাই দ্য বডি অ্যান্ড মাস্ট বি সাপ্লাইড ইন দ্য ডায়েট। এই কথাটা বললে তোমার ওভারঅল ডেফিনেশনটা কমপ্লিট হয়ে যায়। আমরা নেক্সট কোনো তোমাকে ভিটামিন সম্পর্কে কোনো কোশ্চেন বলতে পারবো না, মানে কোশ্চেন আস্ক করতে পারবো না, কারণ তুমি এই ডেফিনেশনটার মধ্যেই সব বলে দিছো। আর অনেকে কিছু চালাক স্টুডেন্ট আছে যারা এই ডেফিনেশনটা বলে বলে চুপ করে বসে থাকে। তখন আমরা আবার তোমাদের ফার্দার কোশ্চেন করি, ভিটামিন কি আমাদের বডিতে সিনথেসাইজ হয়? তখন তুমি অলরেডি অ্যান্সারটা জানো তোমরা। তখন বলো না স্যার, ভিটামিন ইউজুয়ালি নট সিনথেসাইজ ইন আওয়ার বডি, বাট কিছু ভিটামিন সিনথেসাইজড হয়, এটা আমি একটু পরে বলবো। কিন্তু যেই পরিমাণ সিনথেসাইজড হয় বা যে পরিমাণ তৈরি হয় আমাদের বডিতে, সেটা আমাদের বডি ডিমান্ড ফুলফিল করতে পারে না। এই কারণে ভিটামিনকে আমরা ডায়েটের সাথে সাপ্লাইড করি। এবং আরেকটা কথা যেটা এমসিকিউ তে অনেক সময় আসে, যে ভিটামিনের কি কোনো এনার্জি ভ্যালু আছে নাকি ভিটামিনের কোনো স্ট্রাকচারাল কম্পোনেন্ট আছে? দুইটার অ্যান্সারই না, ভিটামিনের কোনো স্ট্রাকচারাল কম্পোনেন্ট নেই, ভিটামিনের কোনো এনার্জি রোল প্লে করে না, মানে এনার্জি ভ্যালু নাই। এই ডেফিনেশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনেশন, এটা বললে সব কথাগুলো চলে আসে। আচ্ছা, দেন ভিটামিন ডেফিনেশনের পরে আসবে ক্লাসিফিকেশনস অফ ভিটামিন। তোমরা অলরেডি জানো, যারা ফার্স্ট ক্লাস দিবা অলরেডি তো এটা পড়ানো হয়ে গেছে, যে ওয়াটার সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন।
আমি এখানে তোমাদেরকে সামারাইজ করে যে জিনিসগুলো বলবো, আশা করি ভিটামিনের মানে ভিটামিন থেকে যদি কোনো কোশ্চেন আসে, আশা করি এর থেকে বাইরে কোনো কোশ্চেন আসবে না। আমি চেষ্টা করব যে তোমাদের যতটুক না পারলেই না, মানে যেটুক তোমাদের অ্যাটলিস্ট পারতে হবে ভিটামিন থেকে, সেটুকুই আমি পড়াবো। এক্সট্রা অনেক স্লাইড আছে, ওগুলো তোমাদের পড়া লাগবে না। তাহলে ক্লাসিফিকেশনটা জানতে হবে, ওয়াটার সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন। নাও ওয়াটার সলিউবল ভিটামিন নিয়ে আমরা এখন ডিসকাস করব। ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বি কমপ্লেক্স ভিটামিন আর একটা হচ্ছে নন বি কমপ্লেক্স ভিটামিন। মোট 9টা ওয়াটার সলিউবল ভিটামিন আছে, তার মধ্যে অনলি ওয়ান হচ্ছে নন বি কমপ্লেক্স, আর বাকি 8টা হচ্ছে বি কমপ্লেক্স। বাকি 8টার মধ্যে কি আছে? থায়ামিন, এটাকে আমরা বলছি ভিটামিন বি1, রিবোফ্লাভিন ভিটামিন বি2, নিয়াসিন ভিটামিন বি3, পাইরিডক্সিন প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি5, বি4 বলতে কোনো ভিটামিন নাই এখন পর্যন্ত, পাইরিডক্সিন হচ্ছে বি6, বায়োটিন বি7, ফলিক অ্যাসিড বি9 আর ভিটামিন বি12 সায়ানোকোবালামিন। আর নন বি কমপ্লেক্সের মধ্যে আসে ভিটামিন সি। এই আমরা এখন ওয়াটার সলিউবল ভিটামিন নিয়ে পড়বো। তো ওয়াটার সলিউবল ভিটামিন থেকে তোমাদের মেইনলি যেটা জানতে হবে, এই 9টা ভিটামিনের পরীক্ষার মধ্যে, এই যে সেটা তোমরা এমসিকিউ বলো, সেটা তোমরা ভাইবা বলো, সেটা তোমরা রিটেন বলো, এই 9টা ভিটামিনের 4টা বেসিক জিনিস তোমাদের জানতে হবে। প্রতিটা ভিটামিনের ডায়েটারি সোর্স, যেহেতু আমরা জানি ভিটামিন বডিতে সিনথেসাইজড হয় না, এটাকে আমাদের ডায়েটের সাথে সাপ্লাই করতে হয়। এই কারণে আমাদের ডায়েটারি সোর্সটা মাস্ট বি জানতে হবে, এবং আমাদের টিচারদের বায়োকেমিস্ট্রি আমরা এটা খুব পছন্দ করি যে এই ভিটামিনের সোর্সটা বলতো, পারলে আমরা খুব খুশি হই। তারপর সেকেন্ড ওয়ান যেটা জানতে হবে, সেটা হচ্ছে এই ভিটামিনের অ্যাক্টিভ ফর্ম। তোমরা যারা ফার্স্ট প্রপ দিবা অলরেডি এনজাইম পড়ে আসছো, কোএনজাইম পড়ে আসছো, কোএনজাইমের ডেফিনেশনের মধ্যে খেয়াল করে দেখো, তোমরা অলরেডি শুনছো যে কোএনজাইম আর দা কি মোস্টলি ডিরাইভ, অনেক কিছু হাবিজাবি আছে, হিট স্টেবল হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু বলে পরে বলছে মোস্টলি ডিরাইভ ফ্রম দা ওয়াটার সলিউবল ভিটামিন। দ্যাটস ওয়াই এই যে ওয়াটার সলিউবল ভিটামিনের যদি একটা ফাংশন জিজ্ঞেস করে যে আমাদের বডিতে ওয়াটার সলিউবল ভিটামিনের একটা ফাংশন বলো তো ওভারঅল, তখন কি বলবা? স্যার দে অ্যাক্টস এজ এ কোএনজাইম। একটু বললে টিচাররা বুঝবে যে হ্যাঁ তোমার বেসিক নলেজটা ক্লিয়ার আছে। তো সেকেন্ড ওয়ান, মানে এই ওয়াটার সলিউবল ভিটামিনের 4টা বেসিক জিনিস জানতে হয়। এক নাম্বার হচ্ছে ডায়েটারি সোর্স, 2 নাম্বার হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অর কোএনজাইম ফর্ম, দুইটাই সেম। 3 নাম্বার হচ্ছে গিয়ে ওই ভিটামিনটার ফাংশনটা কি, আমাদের বডিতে ওই ভিটামিনের রোল কি। 4 নাম্বার হচ্ছে ওই ভিটামিনের ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হলে কি কি রোগ হয়, কি কি প্যাথোলজিক্যাল কন্ডিশন হয়। এই জিনিসগুলা এই 9টা ভিটামিনের জানতে হবে আমার। তো এখান থেকে অনেকগুলা কোশ্চেন আসে এবং ভাইভাতেও জিজ্ঞেস করে। যেমন অনেক সময় রিটেনে ডাইরেক্ট একটা কোশ্চেন আসে যে ডিফাইন ভিটামিন, নেম দা ওয়াটার সলিউবল ভিটামিন এন্ড নেম দা কোএনজাইম ডিরাইভ ফ্রম দা ওয়াটার সলিউবল ভিটামিন। এটা আমি সামারাইজ করে একদম লাস্টে তোমাদের জন্য রাখছি, এটা তোমরা দেখে নিও। এখন আসো আমরা ওয়াটার সলিউবল ভিটামিনের প্রপার্টিসটা এভাবে আলাদা পড়ার দরকার নাই। আচ্ছা, ফ্যাট সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে 4টা, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। আমরা এখন মেইনলি ওয়াটার সলিউবল নিয়ে শুরু করব। ফ্যাট সলিউবল ভুলে যাও, ফ্যাট সলিউবল জাস্ট মনে রাখো এই 4টা। যখন আমরা ফ্যাট সলিউবল স্টার্ট করব তখন আমরা ফ্যাট সলিউবল নিয়ে পড়বো। এখন আপাতত আমরা এই 9টা ওয়াটার সলিউবল ভিটামিনের ডিটেলস পড়ব। প্রপার্টিজ এভাবে আলাদা করে ফ্যাট সলিউবল ওয়াটার সলিউবল পড়ার দরকার নাই। তোমরা প্রপার্টিজটা পড়বা হচ্ছে কি এই ডিফারেন্স থেকে তোমরা প্রপার্টিজের ধারণা পেয়ে যাবা, এবং এই ডিফারেন্সটা যদি যে ভালো মতো পারবে, সে আলাদা করে যদি কোশ্চেন আসে যে ডিফাইন ভিটামিন, হোয়াট আর দ্য ওয়াটার সলিউবল ভিটামিন, রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ ওয়াটার সলিউবল ভিটামিন, তখন তোমরা কি করবা? এই ডিফারেন্সের যে পয়েন্টগুলো ওয়াটার সলিউবলের, এগুলা লিখে দিবা। এটা হচ্ছে প্রপার্টিজ। তো আলাদা করে প্রপার্টিজ পড়ার দরকার নেই, এই ছকটা তোমরা মুখস্থ করে ফেলবা। এটা তোমাদের সবগুলা বইতেই আছে, ঠিক আছে? এটা তোমরা একদম সুন্দর করে করে ফেলবা। এখানে আমি বলে দেই, যেহেতু ওয়াটার সলিউবল বলছে, দেখো 1 নাম্বার পয়েন্টে লেখছে সলিউবিলিটি। তার মিন এটা কি মিন করে যে এটা হাইড্রোফিলিক এন্ড সলিউবল ইন ওয়াটার, আর ওইটা ফ্যাট সলিউবল যেহেতু ওইটা হাইড্রোফোবিক এন্ড সলিউবল ইন ফ্যাট সলভেন্ট। এখানে না বুঝার কিছু নাই। দেন আসো ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন, নট ডিপেন্ডেন্ট অন দ্য ফ্যাট অ্যাবজর্পশন, যেহেতু এটা ফ্যাট সলিউবল ওইটা ডিপেন্ড করবে ফ্যাট অ্যাবজর্পশনের উপর। ট্রান্সপোর্ট ইন দ্য ব্লাড, আমরা জানি আমাদের বডিতে যে কোনো ধরনের ওয়াটার সলিউবল জিনিস আছে বা নিউট্রিয়েন্টস আছে, এটার ওয়াটার সলিউবল হলে এটা ট্রান্সপোর্টের জন্য আমাদের কোনো হেল্প লাগে না। কিন্তু ফ্যাট জাতীয় কোনো কিছু আমাদের বডিতে ট্রান্সপোর্ট হওয়ার জন্য কি লাগে? লাইপোপ্রোটিন বা কোনো স্পেসিফিক প্রোটিন লাগে। কারণ আমরা জানি ফ্যাট যেহেতু হাইড্রোফোবিক, সে নর্মালি ব্লাডে ট্রান্সপোর্ট হতে পারে না, তার একটা হেল্পিং হ্যান্ড লাগে। সেটা কি? সেটা আইদার লাইপোপ্রোটিন হতে পারে বা কোনো স্পেসিফিক প্রোটিন হতে পারে।
আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে ইউরিনারি এক্সক্রিশন। যেহেতু ওয়াটার সলিউবল সেটা রেডিলি এক্সক্রিটেড হবে, মানে ইজিলি খুব পাস করবে। যেহেতু এটা আমাদের ব্লাডে ইজিলি আসে, এটা ইজিলি ইউরিন দিয়ে পাস করতে পারবে। আর ফ্যাট সলিউবল যেহেতু তার জন্য একটা ট্রান্সপোর্ট মিডিয়াম লাগে, সেটা রেডিলি এক্সক্রিট হতে পারবে না। স্টোরেজ ইন দ্য ব্লাড, যেহেতু ওইটা ওয়াটার সলিউবল ভিটামিন তোমার ইজিলি ইউরিন দিয়ে এক্সক্রিট করে, সো এটা আমাদের বডিতে স্টোরেজ হওয়ার চান্স খুবই কম। হয় না বলতে গেলে, কয়েকটা ভিটামিন হয়, তার মধ্যে কি ফলিক অ্যাসিড এন্ড ভিটামিন B12 আর স্টোর ইন দ্য লিভার। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করে, এটা আমি আলাদা করে বলছি, নেক্সট স্লাইডে এটা দেখাচ্ছি। দেন স্টোরেজ ইন দ্য বডি, এটা হচ্ছে কি ফ্যাট সলিউবল ভিটামিনের সবগুলা সিগনিফিকেন্ট, মানে সবগুলা ফ্যাট সলিউবল ভিটামিন আমাদের বডিতে স্টোরড হয়। যেহেতু আমাদের বডিতে ফ্যাট সলিউবল ভিটামিন স্টোরড হয়, তার মানে এই ভিটামিনগুলোর টক্সিসিটিও আছে। তার মানে এই ভিটামিনগুলো যদি আমরা বেশি খেতে থাকি, তাহলে কি হয়, এটা জমতে 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 আমাদের বডিতে স্টোরেজ হয়ে এটা টক্সিসিটি ডেভেলপ করে। দেখো একটু নিচের পয়েন্টে, টক্সিসিটি ওয়াটার সলিউবলের রেয়ার আর ফ্যাট সলিউবলের কমন। অনেক সময় আমরা ভাইভাতে কোশ্চেন করি যে কোন ভিটামিনটা টক্সিক, তখন তোমরা কি বলবা, স্যার ফ্যাট সলিউবল ভিটামিন ইজ টক্সিক। তখন বলবো ওয়াই, কেন ফ্যাট সলিউবল ভিটামিন টক্সিক? তখন বলবো স্যার ফ্যাট সলিউবল ভিটামিন আমাদের বডিতে স্টোরেজ থাকে, সো আমরা যদি এটা বেশি ইনটেক করি, এটা টক্সিসিটি ডেভেলপ করতে পারে। এই কোশ্চেনটা ইনভ্যারিয়েবলি অনেক করে ভাইভাতে। আচ্ছা, তারপর কোএনজাইম অ্যাক্টিভিটি, একটু আগে আমি বলছি যে ওয়াটার সলিউবল ভিটামিনের যদি ওভারঅল একটা ফাংশন জানতে চায়, যে ওয়াটার সলিউবল ভিটামিনের একটা ফাংশন বলো, বলবা দে অ্যাক্টস এজ এ কোএনজাইম। এই দেখো, কোএনজাইম অ্যাক্টিভিটি ওয়াটার সলিউবলের কমন আর ফ্যাট সলিউবলের নো কোএনজাইম অ্যাক্টিভিটি অ্যাকশন এক্সেপ্ট ভিটামিন কে। এই ডিফারেন্সটা যদি সুন্দর মতো তোমরা পড়ে ফেলতে পারো, তোমরা দুইটা ফ্যাট ওয়াটার সলিউবল এন্ড ফ্যাট সলিউবল ভিটামিনের প্রপার্টিজ গুলো সাথে সাথে পড়ে ফেলতে পারবা, জানতে পারবা। আচ্ছা, নেক্সট সোর্স। ওভারঅল যদি সোর্সের কথা চিন্তা করো, আমরা কি জানি যে ভিটামিনস হচ্ছে বডিতে সিনথেসাইজড হয় না, অতি অল্প পরিমাণে সিনথেসাইজড হয়। 2 নম্বর পয়েন্টটা খেয়াল করো, ওই যে আমরা বলছিলাম যে ইউজুয়ালি নট সিনথেসাইজ, বাট খুব স্মল কোয়ান্টিটি কিছু বডিতে সিনথেসাইজড হয়। কোনগুলা? এই নিচের দেখো 2 নম্বর পয়েন্টে এন্ডোজেনাস সোর্স, যেটা এই কয়েকটা ভিটামিনের কারণে আমরা বলতেছি ভিটামিন বডিতে স্মল কোয়ান্টিটিস সিনথেসাইজড হয়। তার মধ্যে দেখো ভিটামিন কে, মানে এটা ফ্যাট সলিউবল, ভিটামিন B12 এন্ড বায়োটিন এরা হচ্ছে ইন্টেস্টিনাল ফ্লোরা থেকে তৈরি হয়। ভিটামিন ডি স্কিনে স্টেরয়েড প্রিকারসর থেকে তৈরি হয়। আর নিয়াসিন এটা ফ্রম অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান। তোমাকে অনেক সময় ডাইরেক্ট এভাবেও কোশ্চেন করতে পারে, ইভেন এমসিকিউতে এভাবে কোশ্চেন আসে, এন্ডোজেনাসলি সিনথেসাইজড ভিটামিনস আর বলে এমসিকিউতে এই ভিটামিনস গুলোর নাম তোমার যদি 5টা ভিটামিন মনে রাখবা। ফ্যাট সলিউবলের 2টা, ভিটামিন ডি আর ভিটামিন কে, আর ওয়াটার সলিউবলের 3টা, ভিটামিন B12, বায়োটিন এন্ড নিয়াসিন। এই 5টা ভিটামিন হচ্ছে আমাদের বডিতে এন্ডোজেনাসলি সিনথেসাইজড হয়। আর মোস্টলি ভিটামিনের সোর্স হচ্ছে এক্সোজেনাস, মানে খাবার থেকে আমরা সাপ্লাই পাই, ডায়েট থেকে। আচ্ছা, তারপর তোমার এমসিকিউ এর কোশ্চেন আসে, ভাইভাতেও দেখবা তোমাদের বিভিন্ন বক্স কোশ্চেন থাকে, কাট কোশ্চেন থাকে পরীক্ষার প্রস দিতে গেলে, যখন ওই তোমার এক্সটার্নালের সামনে এটা উঠাতে হয় তোমাদের, ওখানে দেখবা কোশ্চেন থাকে অনেক, যে হেমোপয়েটিক ভিটামিনস এর নাম বলো, গিভ মি দ্য এক্সাম্পল অফ হেমোপয়েটিক ভিটামিন। তখন কি বলবা? স্যার ফলিক অ্যাসিড এন্ড ভিটামিন B12, দিস টু আর হেমোপয়েটিক ভিটামিন, মানে তারা হেমোপয়েসিসে হেল্প করে। তারপর কিছু ভিটামিন আছে এনার্জি রিলিজিং, এটা আসলে এমসিকিউর জন্য। হ্যাঁ, এই 5টা ভিটামিনের নাম মনে রাখবা, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, বায়োটিন এন্ড প্যান্টোথেনিক অ্যাসিড। এগুলো হচ্ছে কিছুটা এনার্জি রিলিজিং ভিটামিন। দেন আসুন নিউরোজেনিক ভিটামিন, মানে নার্ভ কন্ডাকশন বা নার্ভের ইম্পালস জেনারেট করার জন্য কোন ভিটামিন গুলো আমাদের কাজ করে, মানে ইন জেনারেল তোমাদের ফার্স্ট স্টুডেন্টদের জন্য জাস্ট একটু জানতে হবে যে নার্ভের ভিটামিন কোনগুলা। যদি তোমাকে এভাবে কেউ জিজ্ঞেস করে, বলবো স্যার 3টা। কি কি? থায়ামিন, পাইরিডক্সিন, ভিটামিন B12। এই প্রতিটা কথা খুব ইম্পর্টেন্ট। কেন বলতেছি? এগুলা এমসিকিউ তে জিজ্ঞেস করে, এগুলা ভাইভাতে ইনভেরিয়েবলি কোশ্চেন করে, এই হেমোপয়েটিক ভিটামিনের নাম বলো তো, তখন কি বলবো? স্যার ভিটামিন B12 এন্ড ফলিক অ্যাসিড। তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নিউরোজেনিক ভিটামিন কি আছে, তখন বলবো স্যার থায়ামিন, পাইরিডক্সিন, ভিটামিন B12। আচ্ছা, স্টোরড ভিটামিন, আমাদের বডিতে স্টোরড হয় কি? ভিটামিন এ, ভিটামিন ডি আর ভিটামিন B12। এই 3টা ভিটামিন আমাদের বডিতে ইনভেরিয়েবলি স্টোর থাকে। এই হচ্ছে ভিটামিন, ভিটামিনের ক্লাসিফিকেশনস, ভিটামিনের প্রপার্টিজ বা ডিফারেন্স, এবং ভিটামিনের ওভারঅল সোর্স, এই সম্পর্কে আমরা পড়লাম। এখন আমরা ইন্ডিভিজুয়ালি যে 9টা ওয়াটার সলিউবল ভিটামিন আমরা নাম শুনলাম,
বি কমপ্লেক্স, নন বি কমপ্লেক্স, এই 9টা ভিটামিনের ডিটেলস পড়বো। এবং আমি বারবার বলতেছি প্রত্যেকটা ভিটামিনের থেকে তোমাদের 4টা বেসিক জিনিস জানতে হবে। এই 4টা জিনিস ছাড়া ওই এক্সাম তুমি দিতে আসবে না, কারণ এই 4টা থেকে কোশ্চেন আসবেই, আইদার রিটেনে আসবে অথবা ভাইভাতে আসবে। সেটা কি? একটা হচ্ছে ভিটামিনের ডায়েটারি সোর্স, 2 নাম্বার হচ্ছে গিয়ে ওই ভিটামিনের কোএনজাইমের নাম কি বা অ্যাক্টিভ ফর্মের নাম কি, 3 নাম্বার হচ্ছে গিয়ে ওই ভিটামিনের ফাংশন কি আমাদের বডিতে, 4 নাম্বার হচ্ছে ওই ভিটামিনের অভাবে ডেফিসিয়েন্সিতে আমাদের কি কি প্যাথোলজিক্যাল কন্ডিশন বা কি কি ডিজিজ হয়। আমার কথা কি শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? আমি কি অনেক তাড়াতাড়ি আগাচ্ছি না একটু স্লোলি পড়াবো? কেউ একজন বলো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি কি অনেক তাড়াতাড়ি বলতেছি না আমি আর একটু স্লোলি আগাবো? ঠিক আছে স্যার, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ওয়াটার সলিউবল দিয়ে শুরু করি। হ্যাঁ, এভাবে আসলে ইন্টারাকশন ছাড়া স্টুডেন্টদের সাথে ক্লাস নিতে বোঝা যায় না, মনে হয় যে হাওয়ায় বাতাসে কথা বলতেছি। হ্যাঁ, হুম, আচ্ছা, তাহলে আসো ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিন থেকে প্রথমে আসো ভিটামিন বি 1, আমরা বি কমপ্লেক্স দিয়ে শুরু করি, ঠিক আছে? বি কমপ্লেক্সের মধ্যে 8টা, আর নন বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন সি মানে অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, আমরা আসবো এখন বি কমপ্লেক্স নিয়ে 8টা ভিটামিন। প্রথম ভিটামিন বি 1, এটার নাম কি? থায়ামিন। বি 1টাকে বলছি আমরা থায়ামিন। আচ্ছা, আরেকটা কথা তোমাদের এটা মনে রাখার জন্য, কারণ যেহেতু সোর্স বলতে অনেক কিছু জানতে হয়, তোমরা মনে রাখবা 7টা ভিটামিন, এই 9টা যে ভিটামিন বললাম ওয়াটার সলিউবল ভিটামিন, এই 9টার মধ্যে 7টা ভিটামিনের সোর্স এক, সেম। হ্যাঁ, 2-1টা কথা বাদে, আর 3টা ভিটামিনের সোর্স একটু আলাদা, ওইটাও খুব ইজি। যেমন একটু শুনো, ভিটামিন বি 12, এটার সোর্স হচ্ছে অনলি অ্যানিমেল সোর্স। এনিমেল জাতীয় যত খাবার আছে সব চাপাবাজি মেরে দিতে পারবা, স্যার মাছ মাংস ডিম এগুলো হচ্ছে এনিমেল সোর্স। এটা হচ্ছে ভিটামিন বি 12। আরেকটা হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডের মেইন সোর্স হচ্ছে প্ল্যান্ট সোর্স। একটা একটা এনিমেল সোর্সে ফলিক অ্যাসিড থাকে, বাট ফলিক অ্যাসিড বেশি থাকে হচ্ছে প্ল্যান্টে, মানে গ্রিন লিফি ভেজিটেবল, আদার্স যে যত ভেজিটেবলস আছে সবগুলো দিতে পারবা। আর এটা হচ্ছে নন বি কমপ্লেক্সের ভিটামিন সি, ওটা হচ্ছে সাইট্রাস ফ্রুটে পাওয়া যায়, ঠিক আছে? এই 3টা ভিটামিনের সোর্স একটু অন্যরকম, বাট বাকি যে 7টা ভিটামিন আছে, ওই 7টা ভিটামিনের মধ্যে 6টা ভিটামিনের মধ্যে 6টার সোর্সই সেম। তার মধ্যে কি? থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন, বায়োটিন, এই 6টার সোর্স সেম। সো একটা পড়লে বাকিগুলা সব অটোমেটিক হয়ে যাবে। তাহলে কি কি রইলো? থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন, বায়োটিন, এই 6টা ভিটামিনের ডায়েটারি সোর্স সেম। তাহলে আসো থায়ামিন। থায়ামিনের ডায়েটারি সোর্স দেখো কি লিখছি আমি, প্ল্যান্ট সোর্স, এনিমেল সোর্স। প্ল্যান্ট সোর্সের মধ্যে হোল গ্রেন সিরিয়ালস, পিস, নাটস, বিনস, গ্রিন লিফি ভেজিটেবলস, এটা সব ক্ষেত্রেই সেম। আর এনিমেল সোর্সের মধ্যে কি আছে? এগ, মিট, ফিশ, লিভার, মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট, ঠিক আছে? নাও আসো থায়ামিনের অ্যাক্টিভ ফর্ম, খুব ইম্পর্টেন্ট। থায়ামিনের অ্যাক্টিভ ফর্ম কি? থায়ামিন পাইরোফসফেট, এই নামটা জানতে হবে মাস্ট। অ্যাক্টিভ ফর্ম অর কোএনজাইম ফর্ম দুইটা কিন্তু সেম। সো যেটাই আমরা জিজ্ঞেস করি অ্যাক্টিভ ফর্ম কি বা কোএনজাইম ফর্ম কি, অ্যান্সার এটাই হবে। নাও দ্য ফাংশন, ফাংশনটা কি? এই থায়ামিনের অ্যাক্টিভ ফর্ম আমরা কি জানি যে কোএনজাইম কি করে? কোএনজাইম ছাড়া এনজাইম কাজ করতে পারে না, এই কারণে কোএনজাইম হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কি বলে বডির একটা ইম্পর্টেন্ট কি বলে রিঅ্যাকশন ক্রিয়েট করার জন্য। আচ্ছা, এবার আসো ফাংশন। ফাংশনটা কি? ফাংশন হচ্ছে হেল্পস ইন গ্লুকোজ অক্সিডেশন বাই অ্যাক্টিং কোএনজাইম ফর অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। তোমরা এভাবেও বলতে পারো, অথবা তোমরা বলতে পারো যে অ্যাক্টস এজ এ কোএনজাইম ইন অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, এভাবেও বলতে পারো। নিচের এক্সাম্পলটা জানতে চায়, তখন বলবা, তখন স্যাররা বলবে যে একটা এক্সাম্পল দাও তো, তখন কি বলবা? স্যার পাইরুভেট থেকে যখন অ্যাসিটাইল কোয়ে হয়, এটা তোমরা অলরেডি পড়ে আসছো। হ্যাঁ, গ্লুকোজ অক্সিডেশন, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, ওইখান থেকে পাইরুভেট, পাইরুভেট থেকে কনভার্সন হয় কি? অ্যাসিটাইল কোয়ে। ওই সময় দেখবা যারা মেটাবলিজম কনসেপশন ক্লিয়ার, খেয়াল করে দেখো, গ্লাইকোলাইসিসে পাইরুভেট থেকে যখন অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হয়, তখন যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে থায়ামিন পাইরোফসফেট। আরেকটা রিঅ্যাকশন কি? আলফা গ্লুটোগুটারের থেকে যখন সাকসিনাইল কোয়ে হয় টিসিএ সাইকেলে,
তখনও এই থায়ামিন টিপিপি থায়ামিন পাইরোফসফেটটা কোএনজাইম হিসেবে কাজ করে। তারপর কি হেল্পস ইন গ্লুকোজ অক্সিডেশন থ্রু এইচএমপি শান্ট বাই অ্যাক্টিং অ্যাজ এ কোএনজাইম ফর ট্রান্সকিটোলেজ। আর এটা কি করে কজ র্যাপিড গ্লুকোজ অক্সিডেশন উইদিন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, হেল্পস ইন মেইনটেইন নার্ভ কন্ডাকশন। তোমরা ডাইরেক্ট এটাও বলতে পারো যে হেল্পস টু মেইনটেইন নার্ভ কন্ডাকশন। ওই যে আমি বলছিলাম নিউরোজেনিক ভিটামিন তিনটা কি কি, থায়ামিন, পাইরিডক্সিন এবং ভিটামিন বি12, বি1, বি6, বি12। এই তিনটার মধ্যে এই একটা হচ্ছে এই যে নার্ভ কন্ডাকশনে হেল্প করে। এই ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, থায়ামিনের ফাংশনটা খুব ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে। থায়ামিনের ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্টে বলবো বেরিবেরি, 2 নাম্বার বলবো ওয়ারনাইক এনসেফালোপ্যাথি বা এনকেফালোপ্যাথি যেটাই বলো, সেটা হচ্ছে অ্যাকিউট ডেফিসিয়েন্সি অফ থায়ামিন। আর এটা হচ্ছে কোরাসকফ সাইকোসিস, এটা হচ্ছে ক্রনিক ডেফিসিয়েন্সি। এখান থেকে যেটা জানতে হবে, বেরিবেরি সম্পর্কে অনেক সময় বেরিবেরি সম্পর্কে অনেক সময় শর্ট নোট হিসেবেও আসে, আর বেরিবেরি সম্পর্কে ভাইভাতেও জিজ্ঞেস করে। আচ্ছা, তার আগে আমি বেরিবেরি শুরু করার আগে আমি একটু বলি ওয়ারনাইকস এনকেফালোপ্যাথি বা এনসেফালোপ্যাথি যেটাই বলো, সেটা হচ্ছে অ্যাকিউট ডেফিসিয়েন্সিতে হয়। এটা যদি তোমাকে এক্সাম্পল জানতে চাই, বলবা কেউ যদি অ্যাকিউট অ্যালকোহলিজম, অনেক বেশি মদ খাই ফেলছে, অনেক বেশি মদ খাইলে এই জিনিসটা হয়, কোরাসকফ ওয়ারনাইকস এনকেফালোপ্যাথি হয়। মদ খেয়ে মারা যায় মানুষ, অ্যাকিউট অ্যালকোহল পয়জনিং হয়ে মারা যায়। এটা হচ্ছে সেটাকে কি বলে, অ্যাকিউট এনসেফালোপ্যাথি। আর এটা হচ্ছে কোরাসকফ সাইকোসিস, এটা হচ্ছে ক্রনিক ডেফিসিয়েন্সি অফ থায়ামিন। এই জিনিসগুলো কিন্তু প্রফে অনেক সময় জিজ্ঞেস করে। তোমরা যখন নর্মাল কোশ্চেন পারবা না, হ্যাঁ, প্রফের একটা সিস্টেম হচ্ছে গিয়ে তোমাকে কিন্তু প্রফের ভাইবাটা শুরু হবে নর্মাল কোশ্চেন দিয়ে তোমাদের, হ্যাঁ, একদম বেসিক কোশ্চেন, যেমন টেল মি দ্য ডেফিনেশন, টেল মি দ্য ক্লাসিফিকেশন। তোমরা কখনো প্রফের প্রিপারেশন নিতে গেলে একদম কঠিন জিনিসগুলো পড়বা না। একদম আগেই ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ইম্পর্টেন্স এগুলো না পড়া তোমরা ডাইরেক্ট মেকানিজমে যাবা না। তোমরা আগে ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ইম্পর্টেন্স এগুলা পড়ে দেন তোমরা আরো ভিতরের কোশ্চেন যাবা। অনেক সময় দেখা যায় প্রফে তোমরা বেসিক কোশ্চেনটা পারতেছো না, তখন টিচাররা তোমাকে পাশ করানোর জন্য, আমরা টিচাররা সব সময় চেষ্টা করি একটা স্টুডেন্টকে কিভাবে পাশ করানো যায়। তখন টিচাররা কি করে, পাশ করানোর জন্য একটা কঠিন কোশ্চেন করে, যে দেখি যে হয়তো তুমি ভুলে গেছো, তুমি কঠিন কোশ্চেনটা দিয়ে তুমি পারো কিনা। তখন হচ্ছে গিয়ে ওই কঠিন কোশ্চেনটা যদি পারো, তাহলে দেখা যায় যে হ্যাঁ আবার পাশের খাতায় নাম লিখে দিস। বাট তাই বলে এটা মনে করো না যে কঠিন কোশ্চেন দিয়ে প্রফ পাস হয়। প্রফ একদম ইজি। সো তোমরা মানে প্রফটা কেন কঠিন লাগে তোমাদের কাছে জানো? প্রফটা হচ্ছে গিয়ে অনেক ভাস্ট সিলেবাস, অনেক বড়। তো ওইটা কি হয়, ওটা হচ্ছে তোমরা জাস্ট মাথা ঠান্ডা রেখে বেসিক জিনিসগুলো পড়ে যাও। আচ্ছা, কোরাসকফ সাইকোসিস, কোরাসকফ সাইকোসিস হচ্ছে ক্রনিক ডেফিসিয়েন্সি অফ থায়ামিন। এটা হচ্ছে, এটাও অ্যালকোহলিজমের জন্য হয়। কোরাসকফ সাইকোসিস হচ্ছে মাতলামি করে না, ওই সিনেমা টিনেমাতে দেখছো বা রাস্তাঘাটে দেখছো যে মদ খেয়ে মাতলামি করে, ওই মাতলামিটা হচ্ছে গিয়ে কোরাসকফ সাইকোসিস। ঠিক আছে? আচ্ছা, এবার আসো বেরিবেরি। বেরিবেরিটা সম্পর্কে জিজ্ঞেস করে, শর্ট নোট হিসেবেও আসে। বেরিবেরি কি? ডিজিজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ থায়ামিন। তো বেরিবেরি মেইনলি হচ্ছে দুইটা টাইপস, ড্রাই বেরিবেরি এন্ড ওয়েট বেরিবেরি। অনেকে আবার শুনতে চায় ইনফ্যান্টাইল বেরিবেরি। তো তোমরা তিনটা নামই মনে রাখো, কিন্তু মেইনলি হচ্ছে এটা দুইটা টাইপস, ড্রাই বেরিবেরি, ওয়েট বেরিবেরি। আচ্ছা, তো ড্রাই বেরিবেরি এবং এই কোশ্চেন গুলো আমি তোমাদের বলতেছি বাবা, এই কোশ্চেন গুলা 100% জিজ্ঞেস করবে প্রফে, এগুলা 100% তোমরা ফেস করবা। যাদের ভিটামিন কার্ড থেকে কোশ্চেন আসবে, এই কোশ্চেন গুলা ফেস করবাই। হ্যাঁ, বেরিবেরি। এবার সব বেরিবেরির মধ্যে ড্রাই বেরিবেরি, ওয়েট বেরিবেরি। ড্রাই বেরিবেরিটা মেইনলি মনে রাখবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ম্যানিফেস্টেশন হয়, আর ওয়েট বেরিবেরিটা হচ্ছে কার্ডিয়াক প্রবলেমের কারণে হয়। এই জিনিসটা সারা জীবন মাথায় রাখবা। ড্রাই হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মনে রাখবা ড্রাই মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তখন জিজ্ঞেস করবে কি কি ম্যানিফেস্টেশন হয়। স্যার সিভিয়ার মাসেল ওয়েস্টিং হয়, লস অফ ডিপ রিফ্লেক্স, টেন্ডারনেস অফ স্কিন, মাসেল অ্যান্ড বোন। অনেক সময় এই ফিচার গুলো জিজ্ঞেস করে না, অনেক সময় একটু জিজ্ঞেস করে যে ড্রাই বেরিবেরি কিসের ফিচার হয়, তখন বলবো স্যার মেইনলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্ট করে। আচ্ছা, তারপর হচ্ছে আসো ওয়েট বেরিবেরি। আগেই বলছি ওয়েট বেরিবেরি হচ্ছে কার্ডিয়াক ম্যানিফেস্টেশন। কি হয়? ইডিমা, ফেস অ্যান্ড লেগ পালপিটেশন, ব্রেথলেসনেস। ঠিক আছে? আবার অনেক সময় এভাবেও কোশ্চেন করে, এই কোন বেরিবেরিতে ইডিমা হয় বলতো? তখন কি বলবো? স্যার ওয়েট বেরিবেরিতে হয়। তখন বলবো ওয়েট বেরিবেরিতে কিসের ম্যানিফেস্টেশন বেশি হয়? বলবো স্যার কার্ডিয়াক ম্যানিফেস্টেশন বেশি হয়। স্যাররা খুশি। আচ্ছা, আর ইনফ্যান্টাইল বেরিবেরি তেমন একটা জিজ্ঞেস করে না, এটা হচ্ছে গিয়ে এফেক্টেড ইনফ্যান্ট ব্রেস্ট ফিড বাই দা থাইমিন ডেফিসিয়েন্ট মাদার, মানে মায়ের যদি থাইমিন ডেফিসিয়েন্সি থাকে ওদের হয়। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। বাট বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ড্রাই বেরিবেরি,
স্যার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ম্যানিফেস্টেশন ওয়েট ভেরিয়েবল, স্যার কার্ডিয়াক ম্যানিফেস্টেশন এবং ওয়েট ভেরিয়েবলতে ইডিমা হয়। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ভাইবার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, থায়ামিন তাহলে শেষ। এবার রিবোফ্লাভিন, ডায়েটারি সোর্স অ্যাজ লাইক অ্যাজ থায়ামিন, এটা আলাদা করে পড়ার কিছু নাই, একদম সেম টু সেম। নেক্সট যেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অর কোএনজাইম ফর্ম। কোএনজাইম ফর্ম হচ্ছে কি এফএমএন এফএডি, কিন্তু এই সংক্ষিপ্ত নাম বললে স্যাররা খুশি হয় না, পুরো নামটা জানতে চায়। তাহলে এফএমএন তোমরা বলবা না, তোমরা বলবা স্যার ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, তোমরা বলবা এফএডি ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, পুরো নামটা জানতে হবে এবং পুরো নামটা বলতে হবে, সংক্ষিপ্ত ফর্ম বললে খুশি হয় না। আচ্ছা, নাও দ্য ফাংশন অফ রিবোফ্লাভিন। ফাংশন অফ রিবোফ্লাভিন কি? অ্যাক্টস এজ এ কোএনজাইম ইন ডিহাইড্রোজিনেশন প্রসেস, অক্সিডেশন রিডাকশন প্রসেস। তোমরা এইভাবেও বলতে পারো, তোমরা আবার ডাইরেক্ট এভাবে বলতে পারো যে অ্যাক্টস এজ এ কোএনজাইম অফ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, যেটা তোমাদের জন্য ইজি হয়। দেন তোমার এক্সাম্পলটা অনেক সময় জানতে চায়, তখন বলবো স্যার সাকসিনেট থেকে যখন ফিউমারেট হয় তখন এই রিবোফ্লাভিনটা এই কোএনজাইম হিসেবে কাজ করে। আবার ফ্যাটি অ্যাসাইল কোয়ে থেকে যখন আলফা বিটো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যাসাইল কোয়ে তৈরি হয় তখনও এই রিবোফ্লাভিনটা কোএনজাইম হিসেবে অ্যাক্ট করে। কনসার্ন উইথ এনার্জি মেটাবলিজম। এক নাম্বার ফাংশনটা হচ্ছে মেইন, এক নাম্বার ফাংশনটা মেইন। জাস্ট তোমরা যদি ওটুক বলতে পারো যে স্যার রিবোফ্লাভিন অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনে কোএনজাইম হিসেবে কাজ করে, স্যাররা খুশি। আর এক্সাম্পল যে কোনো একটা বা দুইটা বলে তো খুবই ভালো, যে কোনো একটা বলে দিলাম। নাও দ্য ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ রিবোফ্লাভিন। ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ রিবোফ্লাভিনের মধ্যে কি? চিলোসিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, গ্লসাইটিস, শিবরিক ডার্মাটাইটিস। খুব জানতে চায় কারণ এটা আমাদের দেশে মোটামুটি অনেক কমন। আমরা দেখবা এই রিবোফ্লাভিন ওষুধ খাইতে দেই, হলুদ হলুদ ছোট ছোট ট্যাবলেট, বলি যে এটা চাবায় চাবায় খাই ফেলেন। হ্যাঁ, এটা তোমরা রাস্তাঘাটে চলাফেরার সময় দেখবা যে যারা রাস্তায় ওই যে বাচ্চারা শিশুরা থাকে দেখবা এদের অ্যাঙ্গেল অফ দা মাউথ, হ্যাঁ ঠোঁটের দুই সাইডে ঘা হয়ে, ঘায়ের মতো সাদা সাদা হয়, ওগুলাকে বলে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। এই যে দেখো এটাকে বলছে, ছবিটার দিকে খেয়াল করো, এই দেখো অ্যাঙ্গেল অফ দা মাউথের মধ্যে ঘায়ের মতো হয়ে গেছে, এগুলাকে বলে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। এগুলা রিবোফ্লাভিনের অভাবে হয়। তারপর আসো গ্লসাইটিস, এই যে এগুলাকে বলছে গ্লসাইটিস। গ্লসাইটিসে কি হয়? গ্লসি বললেই মনে করবা টাং, এটা হচ্ছে গিয়ে টাং এর সাথে রিলেটেড গ্লসাইটিস। ঠিক আছে, তো গ্লসাইটিসে কি হয় যে টাংটা খুব স্মুথ হয়ে যায়, স্মুথ হয়ে যায় এবং অনেক গ্লসি গ্লসি থাকে, মানে যেহেতু এটা সোয়ালাইন হয় ফুলে যায় টাংটা, তখন টাংটা এরকম গ্লসি চকচক করতে থাকে, হচ্ছে গ্লসাইটিস। ঠিক আছে, তো এই রিবোফ্লাভিনের ডেফিসিয়েন্সিটা ডিসঅর্ডারটা আমাদের জানতে হবে কারণ এটা আমাদের দেশে কমন, এই কারণে জানতে হবে। তাহলে কি হয়? চিলোসিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, গ্লসাইটিক, শিবরিক ডার্মাটাইটিস। শিবরিক ডার্মাটাইটিস মানে খুশকি, অনেকের যে খুশকি হয় মাথায়, খুশকি থেকে দেখবা এই গা চুলকায়, ওইটাকে আমরা বলছি শিবরিক ডার্মাটাইটিস। আর এটা হচ্ছে, এই ছবিটা হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, আর এটা হচ্ছে গ্লসাইটিস। নাও নাম্বার 3, নিয়াসিন। নিয়াসিন, নিয়াসিনের ডায়েটারি সোর্স সেম, নিয়াসিনের ডায়েটারি সোর্স অ্যাজ লাইক এস থায়ামিন এন্ড রিবোফ্লাভিন। খালি নিয়াসিন থেকে একটা এক্সট্রা জিনিস জানতে হয়, নিয়াসিন একমাত্র ভিটামিন যেটা অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান থেকে আসে, এই কথাটা মনে রাখবা, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এন্ডোজেনাসলি সিনথেসাইজড ভিটামিন মনে রাখো, ওই যে ফার্স্টে 2-3টা স্লাইডের সময় দেখাইছিলাম যে কয়েকটা ভিটামিন এন্ডোজেনাসলি সিনথেসাইজড হয়, ওটার মধ্যে কিন্তু নিয়াসিন পড়ছিলাম, নিয়াসিন দেখাইছিলাম। এখানে হচ্ছে ট্রিপ্টোফ্যান, অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান থেকে নিয়াসিন আছে। আর আগের যে সোর্স প্ল্যান্ট সোর্স অ্যানিমাল সোর্স সেম। আর একটা জিনিস মনে রাখতে পারো যে 1 গ্রাম নিয়াসিন ইজ প্রডিউসড ফ্রম 60 মিলিগ্রাম অফ ট্রিপ্টোফ্যান। এটা এমসিকিউর জন্য জিজ্ঞেস করে, এটা ভাইভাতে তেমন এটা না পারলে রাগ করবে না, বাট তুমি যদি বলতে পারো যে হ্যাঁ স্যার অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান থেকে নিয়াসিন আসে, তখন স্যাররা খুব খুশি হবে। নাও দ্য অ্যাক্টিভ ফর্ম অর কোএনজাইম ফর্ম অফ নিয়াসিন। কি কি আছে? এনএডি, এনএডিপি। হ্যাঁ, পুরা নাম বলতে হবে, অর্ধেক নাম বললে হবে না। কি হবে? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। পুরা নামটা একটু কষ্ট করে পড়তে হবে, কিছু করার নাই, কারণ সংক্ষিপ্ত নামটা স্যাররা পছন্দ করে না। হ্যাঁ, টিচাররা পছন্দ করে না, স্যার বা ম্যাডাম যেই আসুক পছন্দ করবে না, পুরা নামটাই তোমাদের পড়তে হবে। নাও দ্য ফাংশন। ফাংশনটা সেম অ্যাজ লাইক অ্যাজ রিবোফ্লাভিন, আগেরটার মতো। অ্যাক্টস এজ এ কোএনজাইম ইন ডিহাইড্রোজিনেশন প্রসেস বা অক্সিডেশন রিডাকশন প্রসেস, আর কনসার্ন উইথ এনার্জি মেটাবলিজম। আরেকটা যেটা জানার জন্য তোমরা মাথায় রাখো যে নিয়াসিনের একটা থেরাপিউটিক ইউজ আছে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে রিডাকশন অফ প্লাজমা কোলেস্টেরল। এটা আগে ব্যবহার করা হতো, এখন কম হয়, এখন
কোলেস্টেরল লেভেল কমানোর জন্য বিভিন্ন ধরনের ড্রাগস চলে আসছে, স্ট্যাটিনস, ঠিক আছে। তো এগুলো এখন আর নিয়াসিনটা আগের মতো ইউজ করা হয় না। আগে কিছু থেরাপিউটিক ইউজ ছিল যে নিয়াসিন ব্লাড কোলেস্টেরল লেভেল কমায়, ঠিক আছে। আর বাদ বাকি যে দুটো ফাংশন আছে সেম এজ রিবোফ্লাভিন। আচ্ছা, নাও দ্য ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ নিয়াসিন, খুব জিজ্ঞেস করে নিয়াসিন থেকে যদি ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন জিজ্ঞেস করে সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ নিয়াসিন কি, তখন বলবো স্যার প্যালেগ্রা। আগেই কিন্তু নিচের নামগুলো বলবা না, ফার্স্ট বলবো প্যালেগ্রা, তখন বলবো হোয়াট ইজ প্যালেগ্রা। হ্যাঁ, ডেফিসিয়েন্সি অফ নিয়াসিন লিডস টু দ্য ক্লিনিক্যাল কন্ডিশন কল প্যালেগ্রা। প্যালেগ্রা হচ্ছে একটা ইটালিয়ান ওয়ার্ড, ঠিক আছে, ওটার মানে কি রাফ স্কিন, ঠিক আছে। তো এটা দরকার নাই, তোমরা জাস্ট জানো যে নিয়াসিনের ডেফিসিয়েন্সিতে কি কোন ডিজিজটা হয়, স্যার প্যালেগ্রা হয়। এবং ট্রিপ্টোফ্যান যদি ডেফিসিয়েন্সি হয় তাহলেও প্যালেগ্রা হয়, কারণ আমরা কি জানি ট্রিপ্টোফ্যান, অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান যদি ডেফিসিয়েন্ট হয় তাহলে নিয়াসিন, এই নিয়াসিনেরও ডেফিসিয়েন্সি হবে, কারণ আমরা জানি ট্রিপ্টোফ্যান থেকে নিয়াসিন আসে। আচ্ছা, এবার আসো ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্যালেগ্রা। প্যালেগ্রা যদি বলো, প্যালেগ্রা যদি বলো তখন তোমাকে এই জিনিসটা জিজ্ঞেস করবে যে প্যালেগ্রার ম্যানিফেস্টেশন কি, তখন বলবো স্যার 3D, ভুলেও 3D বলবা না, তাহলে কিন্তু বাই করে দিবে পরীক্ষার হল থেকে। বলবা স্যার ডায়রিয়া, ডিমেনশিয়া, ডার্মাটাইটিস। এটা 3Dটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য। হ্যাঁ, আবার অনেক টিচাররা আছে ওরা আবার দুষ্টামি করে জিজ্ঞেস করে যে 3D কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে হয়, তখন মাথায় রাখবা স্যার নিয়াসিনের ডেফিসিয়েন্সিতে 3D হয়। তখন জিজ্ঞেস করে 3D মানে কি, স্যার ডায়রিয়া, ডার্মাটাইটিস, ডিমেনশিয়া। আর 4D একটা আছে, সেটা হচ্ছে ডেথ। যদি নিয়াসিন, দেখো একটা সামান্যতম ভিটামিন, এটার ডেফিসিয়েন্সিতে ডেথও হয়, কিন্তু আল্লাহর রহমতে আমাদের এটা হয় না। কেন? কারণ আমরা যেই সোর্স গুলো থেকে দেখতেছি এগুলো আমাদের ডেইলি খাওয়া হয়, আমাদের ডেইলি কম বেশি খাওয়া হয়, সো আমাদের দেখা যায় আল্লাহর রহমতে নিয়াসিনের ডেফিসিয়েন্সি তেমন একটা হয় না। আচ্ছা, এই দেখো প্যালেগ্রা, এই ছবিটা হচ্ছে প্যালেগ্রার একটা ছবি। এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য। ডায়রিয়া, এগুলা ডিটেলস লাগে না, এরা ডিটেলস কখনো জিজ্ঞেস করে না, ঠিক আছে। তোমাদের যেটা মেইনলি জানতে হবে নিয়াসিনের ডেফিসিয়েন্সিতে কি হয়, স্যার প্যালেগ্রা হয়। প্যালেগ্রার ম্যানিফেস্টেশন কি বা প্যালেগ্রার ক্যারেক্টারিস্টিক্স কি, এই ডায়রিয়া, ডিমেনশিয়া, ডার্মাটাইটিস, এটাকে বলছে আমরা একসাথে প্যালেগ্রা। আচ্ছা, এখান থেকে ডায়রিয়া সম্পর্কে তো তোমরা জানো, ডায়রিয়া কি, লুজ ওয়াটারি স্টুল। ডার্মাটাইটিস কি, স্কিনের ইনফ্লামেশন। আর ডিমেনশিয়াটা কি, ঝিমানো, ভুলে যাওয়া, লস অফ মেমোরি, এগুলাকে আমরা বলছি ডিমেনশিয়া। এটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য, ঠিক আছে, এটা লাগবে না, এটা তেমন একটা জিজ্ঞেস করে না। আচ্ছা, থেরাপিউটিক তো অলরেডি বলছি, যেটা নিয়াসিনটা হচ্ছে ব্লাড কোলেস্টেরল লেভেল কমায়। নাও দ্য প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন B4 বলতে কোনো ভিটামিন কিন্তু নাই এখন পর্যন্ত, ঠিক আছে। সো তোমাদের যদি কেউ কনফিউজ করার জন্য জিজ্ঞেস করে যে ভিটামিন B4 কি আছে, তখন বলবো স্যার ভিটামিন B4 নাই, ভিটামিন B5। তাহলে আমরা কি কি তিনটা ভিটামিন পড়লাম, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন। নাও ভিটামিন B4 নাই, ভিটামিন B5, প্যান্টোথেনিক অ্যাসিড। ডায়েটারি সোর্স সেম, দেখো ডায়েটারি সোর্স একদম সেম। অ্যাক্টিভ ফর্ম আর কোএনজাইম ফর্ম অফ প্যান্টোথেনিক অ্যাসিড কি, কোএনজাইম এ, এটা বললেও খুশি। অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন, এটা পারলেও খুশি, কিন্তু মেইনলি তোমার বলতে হবে কোএনজাইম এ। কোএনজাইম এটা বলবা, এবং অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন। নাও দ্য ফাংশন অফ প্যান্টোথেনিক অ্যাসিড। ফাংশন অফ প্যান্টোথেনিক অ্যাসিড, যেহেতু আমরা এখানে দেখো অ্যাক্টিভ ফর্মে বলছিলাম কোএনজাইমে বা অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন, আমরা অ্যাসিটাইল কোয়ে তৈরি করি। তোমরা মাথায় রাখবা যে ফরমেশন অফ অ্যাসিটাইল কোয়ে, প্যান্টোথেনিক অ্যাসিড কি তৈরি করে, ফরমেশন অফ অ্যাসিটাইল কোয়ে। পরে আমরা হচ্ছে গিয়ে অ্যাসিটাইল কোয়ের ফেট, যারা মেটাবলিজম পড়ে আসছো তারা খেয়াল করো, আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল মেটাবলিজম কার্ডে যে হোয়াট আর দ্য ফেট অফ অ্যাসিটাইল কোয়ে, তখন কি পড়ছিলাম, used as a raw materials of cholesterol, ketone body, fatty acid, acetylcholine synthesis। অ্যাসিটাইল-কোয়ে থেকে আসলে সবকিছু আসে, ঠিক আছে। তারপর আছে অক্সিডেশন ইন দ্য TCA সাইকেল as a common end product of carbohydrate, protein and fat metabolism। ঠিক আছে, TCA সাইকেলের একটা মোস্ট কমন কোশ্চেন, হ্যাঁ, why TCA cycle is common metabolic pathway, তাই না, এই কোশ্চেনটা আসে। তার মানে প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড কি তৈরি করে, অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, বা ফরমেশন অফ অ্যাসিটাইল কোয়ে। ওই অ্যাসিটাইল কোয়ে তখন কি করে, র মেটেরিয়াল ফর কোলেস্টেরল, কিটোন বডি, ফ্যাটি অ্যাসিড, অ্যাসিটাইল কোলিন সিনথেসিসে হেল্প করে, এবং টিসি সাইকেলে অক্সিডাইজড হয় অ্যাসিটাইল কোয়ে, অক্সিডাইজ হয়ে কি করে, এটিপি প্রডিউস করে। আরেকটা কি, ফরমেশন অফ সাকসিনাইল কোয়ে হুইচ ইজ ইউজড ফর হিম সিনথেসিস।
একটু এই দুইটা জিনিস জানলেই হবে, ঠিক আছে? ফর্মেশন অফ অ্যাসিডাইল কোয়ে, ফর্মেশন অফ সাকসিনাইল কোয়ে। নাও দ্য ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ প্যান্টোথেনিক অ্যাসিড, পেরিফেরাল নার্ভ ড্যামেজ, বার্নিং ফুড সিনড্রোম, স্ট্যাগারিং গেইট এন্ড মেন্টাল সিমটম, ঠিক আছে? এই এই জিনিসগুলো একটু জাস্ট নামগুলো জানতে হবে, এখান থেকে বেশি কিছু আর জিজ্ঞেস করে না। পেরিফেরাল নার্ভ ড্যামেজ, বার্নিং ফুড সিনড্রোম, স্ট্যাগারিং গেট হচ্ছে কি আফটার স্ট্রোক অ্যাবনর্মাল গেট গুলাকে আমরা স্ট্যাগারিং গেট বলি, হ্যাঁ? আর হচ্ছে কি মেন্টাল সিমটমস। নাও দ্য পাইরিডক্সিন, ভিটামিন B6, ডায়েটারি সোর্স অ্যাজ লাইক অ্যাজ আগের প্রিভিয়াস গুলা সবগুলোর সাথেই মিল। ডায়েটারি সোর্স প্ল্যান্ট সোর্স, অ্যানিমাল সোর্স। Now the active form or coenzyme form of pyridoxine. Pyridoxine এর active form or coenzyme form. এটার নাম কি? PP, pyridoxal phosphate. pyridoxal phosphate এই নামটা জানতে হবে। আবার অনেক সময় কিছু টিচার্সরা এটা পছন্দ করে যে পাইরিডক্সিনের কয়টা ফর্ম আছে, এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম না। পাইরিডক্সিনের কয়টা ফর্ম আছে তখন বলবো স্যার পাইরিডক্সিন, পাইরিডক্সাল, পাইরিডক্সামিন, ঠিক আছে? এই যে নামগুলা বলবা যে স্যার পাইরিডক্সিন, পাইরিডক্সাল, পাইরিডক্সামিন, ঠিক আছে? আচ্ছা, তারপর আসা হচ্ছে গিয়ে পাইরিডক্সিন প্রাইমারি, এই নিচের তিনটা দরকার নেই, এত 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 ডিটেলস কখনো জিজ্ঞেস করে না, হ্যাঁ? অনেক সময় এগুলোর জন্য কখনো ফেল হবে না। মেইনলি ফেল হবে এই যে যদি পাইরিডক্সিনের পাইরিডক্সাল ফসফেট নামটা কোএনজাইম ফর্মটা না জানতে পারো, খুব মাইন্ড করে টিচাররা, এগুলোর জন্য ফেল হবে না। কিন্তু এই তিনটা ফর্মের নামটা তোমরা একটু জেনে রাখো, পাইরিডক্সিন, পাইরিডক্সাল এবং পাইরিডক্সামিন। তার থেকে পাইরিডক্সিনটা হচ্ছে গিয়ে অনলি প্ল্যান্ট সোর্স। আচ্ছা, নেক্সট, হোয়াট আর দ্য ফাংশন অফ পাইরিডক্সিন? ফাংশন অফ পাইরিডক্সিনের মধ্যে দেখো, অ্যাক্টস এজ এ কোএনজাইম ফর ট্রান্সঅ্যামাইনেশন ডিঅ্যামাইনেশন ডিউরিং অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম। অ্যামাইনো অ্যাসিডের একটা ইম্পর্টেন্ট ক্যাটাবলিক পাথওয়ে হচ্ছে গিয়ে ট্রান্সঅ্যামাইনেশন ডিঅ্যামাইনেশন। তোমরা যারা মেটাবলিজম পড়ে আসছো তাদের এই জিনিসটা খেয়াল থাকার কথা। ওইখানে পাইরিডক্সাল ফসফেট এনজাইমটা কোএনজাইমটা কাজ করছে, ঠিক আছে? এটা আমি একটু পরে রিঅ্যাকশন দিয়ে দেখাই দিচ্ছি। তারপর দেখো, হেল্পস ইন ডিকার্বক্সিলেশন অফ হিস্টিডিন এন্ড গ্লুটামেট টু প্রোডিউস হিস্টামিন এন্ড গাবা রেসপেক্টিভলি, পোরফাইরিন এন্ড হিম সিনথেসিস, সিনথেসিস অফ ক্যাটেকোলামাইন, সিনথেসিস অফ সেরোটোনিন। এই ফাংশনটা মেইন প্রথম দুইটা ফাংশন তোমাদের জানতেই হবে, ঠিক আছে? যে ট্রান্সঅ্যামিনেশন ডিঅ্যামিনেশনে কোএনজাইম হিসেবে কাজ করে। বাংলা যদি বলতে চাও যে স্যার হ্যাঁ ট্রান্সঅ্যামিনেশন ডিঅ্যামিনেশনে কোএনজাইম হিসেবে কাজ করে। আর এটা কি হেল্পস ইন ডিকার্বক্সিলেশন বা decarboxylation of histidine and glutamate to produce histidine and GABA respectively, porphyrin and heme synthesis এ হেল্প করে, ক্যাটেকোলামাইন সেরোটোনিন সিনথেসিস করে। এই দেখো, যারা ট্রান্সঅ্যামিনেশন ভালো পারো ওইখানে কিন্তু তোমরা এই রিঅ্যাকশনটা দেখছিলা যে অ্যালানিন থেকে যখন পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয় তখন পাইরিডক্সাল ফসফেট কিন্তু কোএনজাইম হিসেবে কাজ করে। আবার আলফা কিটোগ্লুটাইড থেকে যখন গ্লুটামেট হয় তখনও পাইরিডক্সাল ফসফেট কিন্তু কোএনজাইম হিসেবে কাজ করে, ঠিক আছে? কোন এনজাইমের উপস্থিতিতে? এএলটি, সেরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্সঅ্যামাইনেজ, এসজিপিটি, এসজিওটি, এই নামগুলো তোমরা পড়ে আসছো অলরেডি ট্রান্সঅ্যামিনেশনে। সো এই এক্সাম্পলটা এই যে কোনো একটা বললেই হবে যে স্যার অ্যালানিন থেকে যখন পাইরুভিক অ্যাসিড কনভার্ট হয় তখন পাইরিডক্সাল ফসফেট কোএনজাইম হিসেবে কাজ করে। আচ্ছা, এটা দরকার নেই, এটা ওই যে কথাটা বললা যে ডিকার্বক্সিলেশন অফ হিস্টিডিন থেকে যখন হিস্টামিন তৈরি হয় এবং গ্লুটামেট থেকে যখন গাবা তৈরি হয় তখনও এই রিঅ্যাকশনটাতে পাইরিডক্সাল ফসফেট কোএনজাইম হিসেবে কাজ করে। এগুলো দরকার নাই, হিম সিনথেসিস জাস্ট তোমরা এই একটু পারলেই খুশি। এই 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 সাইডটার অ্যান্সারটা পারলেই খুশি যে পাইরিডক্সিনের রোলটা কি আমাদের বডিতে। মেইনলি দুইটা, ওই প্রথমে দুইটা বলবা কারণ এই দুইটাই মেইনলি জানতে চায়। আর কি কি সিনথেসিসে হেল্প করে? পোরফাইরিন, হিম, ক্যাটেকোলামাইন, সেরোটোনিন সিনথেসিসে হেল্প করে। নাও দ্য ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ পাইরিডক্সিন। নিউরোজেনিক ভিটামিন বলতে আমরা তিনটা ভিটামিনের নাম পড়ছিলাম, মনে আছে? থায়ামিন, পাইরিডক্সিন, এই পাইরিডক্সিন আর হচ্ছে গিয়ে ভিটামিন B12 পেরিফেরাল নিউরোপ্যাথি করে। হ্যাঁ, পেরিফেরাল নিউরোপ্যাথিতে আমরা এই ওষুধগুলা দেই। এই তিনটা ভিটামিনের একসাথে একটা মেডিসিনও পাওয়া যায়, এটা ইনভেরিয়েবলি আমরা ইউজ করি। দেখো তাহলে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ পাইরিডক্সিন কি? পেরিফেরাল নিউরোপ্যাথি, অ্যানিমিয়া, অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম ডিসঅর্ডার, অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে? এ হচ্ছে গিয়ে পাইরিডক্সিন। নাও দ্য বায়োটিন। বায়োটিন এর ডায়েটারি সোর্স আগেরটার মতোই, হ্যাঁ? আমি বলছি প্রথম ছয়টা ভিটামিনের ডায়েটারি সোর্স সেম, খালি একটা এক্সট্রা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে
নিয়াসিনটা কোন ভিটামিন থেকে আসে, কোন অ্যামাইনো অ্যাসিড থেকে আসে, ট্রিপ্টোফ্যান থেকে আসে। আর বাকিগুলার সোর্স সেম। আর বায়োটিনটা গাট ফ্লোরা থেকে আসে। এই দুইটা কথা, নিয়াসিন আর বায়োটিন থেকে খালি এক্সট্রা দুইটা কথা জানতে হবে। আর বাকি প্রথম 6টা ভিটামিনের সোর্স সেম, প্ল্যান্ট সোর্স, অ্যানিমাল সোর্স সেম। আচ্ছা, বায়োটিনের আরো সোজা, বায়োটিনের কোএনজাইম ফর্ম বা অ্যাক্টিভ ফর্মের নাম কি? বায়োটিন। আর কোনো নাম খুঁজে পাই নাই বায়োটিনের, এই কারণে বায়োটিনকে বায়োটিনই দিয়ে দিছে। আচ্ছা, now the function of biotin acts as a coenzyme of carboxylase to catalyze the carboxylation reaction। এই রিঅ্যাকশনটা জানতে চাই অনেক সময়। আর ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ বায়োটিন কি? ডার্মাটাইটিস, কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট মেটাবলিজম ইম্পেয়ারমেন্ট হবে। এটা নট সো ইম্পর্টেন্ট বায়োটিনটা, বাট সোর্স বায়োটিনটা যে একটা এন্ডোজেনাস ভিটামিন গাট ফ্লোরা থেকে আসে, এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এই ফাংশনটাও মাঝে মধ্যে জিজ্ঞেস করে, ঠিক আছে? এই যে দেখো, বায়োটিন ডেফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে? বায়োটিন ডেফিসিয়েন্সি, এই যে ডার্মাটাইটিস হয়, ডার্মাটাইটিস হয়ে এই যে চুল পড়ে যায় বাচ্চাদের। হ্যাঁ, নাও ভিটামিন বি12 সায়ানোকোবালামিন, খুব 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 ইম্পর্টেন্ট, অনেক টিচাররা পছন্দ করে। হ্যাঁ, এটা জানতে চাই, এটা থেকে একটু এক্সট্রা কিছু জানতে হবে আমাদের। এতক্ষণ আমরা 6টা ভিটামিন পড়ছি। কি কি পড়লাম? থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন এন্ড বায়োটিন। এই 6টা ভিটামিনের আমরা ডায়েটারি সোর্স, অ্যাক্টিভ ফর্ম, ফাংশন এন্ড ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার পড়লাম। এবার আসো ভিটামিন বি12 সায়ানোকোবালামিন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা টিচারদের খুব পছন্দের একটা ভিটামিন। এটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে গিয়ে এইটা আমাদের দেশে অনেক কমন। অনেক কমন কেন? কারণ হচ্ছে মেগালোব্লাস্টিক এনিমিয়া, তোমরা অলরেডি পড়ে আসছো। একটা ম্যাক্রোসাইটিক এনিমিয়া, ফিজিওলজিতে পড়ছো, এনিমিয়া ক্লাসিফিকেশনে, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন তোমরা অলরেডি পড়ে আসছো যে এনিমিয়া মধ্যে একটা টাইপস হচ্ছে ম্যাক্রোসাইটিক এনিমিয়া। ওইটার একটা এক্সাম্পল পড়ছিলাম মেগালোব্লাস্টিক এনিমিয়া। ওই মেগালোব্লাস্টিক এনিমিয়ার একটা কজ হচ্ছে এই ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। এটা আমাদের দেশে অনেক কমন, মোটামুটি ভালোই কমন, বৃদ্ধ মানুষদের বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বলছিলাম যে 9টা ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে 6টার ডায়েটারি সোর্স সেম, 3টার খালি আলাদা। কি কি বলছিলাম? এই যে ভিটামিন বি12, এটা অনলি এনিম্যাল সোর্স, অনলি এনিম্যাল সোর্স, এটা কোনো প্ল্যান্ট সোর্স নাই, এটা কোনো প্ল্যান্ট সোর্স নাই। তাহলে দেখো, ভিটামিন বি12 এর ডায়েটারি সোর্স কি? এক্সোজেনাস, মানে বাইরে থেকে কি হয়? অনলি এনিম্যাল সোর্স কি? মাছ, মাংস, ডিম, এটা বললেও খুশি। হ্যাঁ, মিট, ফিশ, এগ, লিভার এটসেট্রা। আর ভিটামিন বি12 কিছু গাট ফ্লোরা থেকে তৈরি হয়, বাট অ্যামাউন্ট ভেরি নেগলিজেবল, যেটা আমাদের বডি ডিমান্ড ফুলফিল করতে পারে না। আচ্ছা, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন বি12 কি? মিথাইল কোবালামিন, 5 ডিঅক্সি অ্যাডেনোসাইল কোবালামিন। এই নামগুলা জানতে চাই, একটু কষ্ট হলেও পড়ে ফেলতে হবে, কিছু করার নাই। এই নামগুলো জানতে চাই যে ভিটামিন বি12 এর অ্যাক্টিভ ফর্ম কি? মিথাইল কোবালামিন, 5 ডিঅক্সি অ্যাডেনোসাইল কোবালামিন। এই নামগুলো একটু জানতে চাই, এটা পড়ে ফেলবা। আচ্ছা, এটা ছবি আর কি, মানে কি কি সোর্সের মধ্যে আমরা ইয়া পাই। আচ্ছা, অ্যাবজর্পশন এন্ড ট্রান্সপোর্ট, এই জিনিসটা একটু জানতে চাই, ঠিক আছে? এই জিনিসটা একটু আমরা জানতে চাই। এই ডিটেলস পড়ার দরকার নেই, তোমরা জাস্ট এই ছবিটার দিকে একটু খেয়াল করো, ছবির বাম সাইডে দেখো। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস জেনে নেই যে ভিটামিন বি12 এটা আমাদের বডিতে অ্যাবজর্পশনের জন্য একটা ফ্যাক্টর লাগে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। আমরা এটা ডাইজেশন অ্যাবজর্পশনের একদম ফার্স্ট আইটেমে ডাইজেস্টিভ জুস, একটু মনে করো, বা গ্যাস্ট্রিক জুস পড়ছিলাম, ওইখানে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকে একটা ফ্যাক্টর, ইম্পর্টেন্ট ফ্যাক্টর রিলিজ হয়, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। ওই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ভিটামিন বি12 অ্যাবজর্পশনে হেল্প করে। একটু চিন্তা করে দেখো, প্রফে কিন্তু এই কনসেপশন গুলা তোমাদের জাস্ট ক্লিয়ার থাকলে তোমাদের প্রফ ইনশাল্লাহ একবারে পাস হবে। এটা খালি একটু মনে রাখো, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল হচ্ছে ছাড়া ভিটামিন বি12 অ্যাবজর্পশন হতে পারবে না। তার মানে আমরা ভিটামিন বি12 খেলাম, খাওয়ার পরে কি করবে? বাম সাইড একটু দেখো, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল রিলিজ হইলো, তখন কি করবে? ভিটামিন বি12টা কম্বাইন্ড উইথ ইন্ট্রিনসিক ফ্যাক্টর ফর্মিং এ কমপ্লেক্স দ্যাট রেজিস্ট ডাইজেশন বাই জিআইটি এনজাইমস। তোমাদের এইটা রিটেনে তেমন একটা আসে না, বাট ভাইবাতে জিজ্ঞেস করে যে ভিটামিন বি12 অ্যাবজর্পশন হয় কিভাবে, তখন বলবা স্যার বাই দ্য হেল্প অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল ইট কম্বাইন্স and form a complex which resists the digestion of this complex by GIT enzyme, এবং এই কমপ্লেক্স কি করবে? this complex is absorbed at the
টার্মিনাল আইলিয়াম, এই কথাটা একদম মার্ক করে রাখো। এই কথাটা না পারলে আমরা টিচাররা খুব মাইন্ড করি যে এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে? টার্মিনাল আইলিয়ামে ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশনটা হয়, ঠিক আছে? কোন প্রসেসের মাধ্যমে? বাই পিনোসাইটোসিস। দেন দ্য ভিটামিন বি টুয়েলভ ইজ ট্রান্সপোর্টেড টু দ্য লিভার ওয়্যার ইট ইজ স্টোরড, ঠিক আছে? তাহলে ব্যাপারটা হচ্ছে, যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন হয় কিভাবে, তখন বলবো স্যার ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন হয় বাই দ্য হেল্প অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। কি করে স্যার? ভিটামিন বি টুয়েলভ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের সাথে বাইন্ড করে একটা কমপ্লেক্স তৈরি করে, যেটা জিআইটি এনজাইমরা ডাইজেস্ট করতে পারে না। ওই এনজাইমটা, ওই কমপ্লেক্সটা দেন টার্মিনাল আইলিয়ামে গিয়ে অ্যাবজর্পশন হয় বাই দ্য কোন প্রসেস? বাই পিনোসাইটোসিস। পিনোসাইটোসিসও জানতে চায় না, তোমাদের জাস্ট জানতে চায় যে ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশনে কোন ফ্যাক্টরটা লাগে? স্যার ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। কোথায় অ্যাবজর্পশন হয়? স্যার টার্মিনাল আইলিয়াম। শেষ। তারপর আরেকটু যদি তোমাকে দেখে যে তোমার কনসেপশন ক্লিয়ার কিনা, তখন দেখে বলবে যে বলো তো ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ সেল কোথা থেকে রিলিজ হয়? স্যার গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। বাস 5 নাম্বার এক্সট্রা পেয়ে গেলাম। স্যাররা বুঝবে যে তোমার ভিটামিন থেকে ডাইজেশনে চলে যাবে, ডাইজেশন অ্যাবজর্পশন কার্ডে চলে যাবে, বুঝবে যে তোমার কনসেপশন ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, নাও দ্য ফাংশন অফ ভিটামিন বি টুয়েলভ, খুব ইম্পর্টেন্ট ফাংশনটা, খুব ইম্পর্টেন্ট, অনেক জিজ্ঞেস করে, ঠিক আছে? ফাংশনটার মধ্যে দেখো, interconversion of homocysteine to and methionine, interconversion of homocysteine and methionine, এই কথাটা একটু মনে রাখবা, কারণ এখান থেকে একটা কোশ্চেন আসে, ফোলেট ট্র্যাপ, এটা একটু পরে আমরা পড়বো। এই রিঅ্যাকশনটা একটু মনে রেখো যে ভিটামিন বি টুয়েলভ কি করে? ইন্টারকনভার্সন অফ হোমোসিস্টিন এন্ড মিথিওনিন, এই জিনিসটা একটু মাথায় রেখো। দেখো পরের রিঅ্যাকশনটা, হোমোসিস্টিন থেকে মিথিওনিন তৈরি হয়েছে, এটা তো আমরা বললামই। উপরেরটা হচ্ছে মনে করো ওই CH4 কোবালামিন, দরকার নাই, মনে করবা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন বি টুয়েলভ বা মিথাইল কোবালামিন বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, নিচে দেখো অ্যারো দিয়ে একটা, এখানে মিথাইল টেট্রাহাইড্রোফোলেট CH3FH4, এটাকে আমরা বলি মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে টেট্রাহাইড্রোফোলেট, অ্যাক্টিভ ফর্ম অফ ফলিক অ্যাসিড। এটা একটু পরে পড়বো, এই জিনিসটা জাস্ট মাথায় রেখো, ঠিক আছে? নাও আসো কনভার্সন অফ প্রোপিনাইল কোয়ে টু সাকসিনাইল কোয়ে। প্রোপিনাইল কোয়ে থেকে সাকসিনাইল কোয়ে যখন তৈরি হয়, তখনও আমাদের এই ভিটামিন বি টুয়েলভ লাগে। হেল্পস মায়োলিন, মেনটেন্স মায়োলিন শীথ অ্যান্ড এপিথেলিয়াল সেলস, হেল্পস ইন হেমোপয়েসিস বাই এনশিওরিং দ্য অ্যাভেলেবিলিটি অফ টেট্রাহাইড্রোফোলেট। তোমাদের মেইনলি প্রথম দুইটা জানতেই হবে, যে ইন্টারকনভার্সন অফ হোমোসিস্টিন অ্যান্ড মিথিওনিন, কনভার্সন অফ প্রোপিনাইল কোয়ে টু সাকসিনাইল কোয়ে। দেন তোমার এটাও একটু জানলে ভালো, যেহেতু এটা নিউরোজেনিক একটা ভিটামিন, আমরা বলছি আগেই ভিটামিন বি টুয়েলভ একটা নিউরোজেনিক ভিটামিন, এই কারণে এটা কি করে? মেনটেন মাইলিন শীথ, যেটা নার্ভের, আমাদের প্রতিটা নার্ভের উপরে মাইলিন শীথ থাকে। আর কি করে? হেল্পস ইন হেমোপয়েসিস বাই এনশিওরিং দ্য অ্যাভেলেবিলিটি অফ টেট্রাহাইড্রোফোলেট। FH4 মানে টেট্রাহাইড্রো মানে অ্যাক্টিভেটেড ফলিক অ্যাসিড, কোএনজাইম ফর্ম অফ ফলিক অ্যাসিড, যেটা এই ফলিক অ্যাসিডটা আবার কি করে? ফার্দার কি করে? পিউরিন, পাইরিমিডিন, ডিএনএ, আরএনএ সিনথেসিসে হেল্প করে। এটা একটু পরে আমরা পড়বো। তো এই ফাংশনটা খুব 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 ইম্পর্টেন্ট অফ ভিটামিন বি টুয়েলভ, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এটা রিঅ্যাকশন, এটার দরকার নাই। আচ্ছা, নাও দ্য ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। এই ভিটামিন বি টুয়েলভ বা মিথাইল কোবালামিন বা 5 ডিঅক্সি অ্যাডিনোসাইল কোবালামিন, এটার ডিফিসিয়েন্সি ডিসঅর্ডারে কি হয়? এক নম্বর হচ্ছে মেগালোব্লাস্টিক এনিমিয়া, ব্র্যাকেটে লিখছি ইট ইজ রিভার্সিবল, কারণ মেগালোব্লাস্টিক এনিমিয়া ট্রিটেবল ডিজিজ, এটাকে আমরা ট্রিট করতে পারি, এটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারি, ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট দিয়ে আমরা ট্রিট করতে পারি। আরেকটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হুইচ ইজ ইরিভার্সিবল, ঠিক আছে? পেরিফেরাল নিউরোপ্যাথি, ডিমেনশিয়া, অপটিক অ্যাট্রফি, সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড। এখান থেকে তোমাদের পেরিফেরাল নিউরোপ্যাথিটা মাস্ট বি বলতে হবে, এবং সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, এই দুইটা কথা তোমাদের জানতেই হবে। ডিমেনশিয়া, অপটিক অ্যাট্রফি এই দুইটা না পারলেও হবে, বাট তোমার পেরিফেরাল নিউরোপ্যাথি এবং সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, এই দুইটা কথা তোমাদের জানতে হবে, এবং মেগালোব্লাস্টিক এনিমিয়ার কথা জানতে হবে, ঠিক আছে? এই দুইটা তোমরা চাইলে বাদ দিতে পারো, হ্যাঁ, ডিমেনশিয়া, অপটিক অ্যাট্রফি এই দুইটা বাদ দিতে পারো, বাট পেরিফেরাল নিউরোপ্যাথি এন্ড সাবঅ্যাকিউট ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড এই কথাটা বলতেই হবে, আর মেগালোব্লাস্টিক তো মাস্ট বি বলতে হবে, ঠিক আছে? তো আমরা আগেই বলছিলাম যে, তাহলে একটু আগে আমরা একটু আগে যাই। ফার্স্টে তাহলে আমরা ভিটামিন বি টুয়েলভ এর যে ডায়েটারি সোর্স জানলাম কি? বি টুয়েলভ এর ডায়েটারি সোর্স হচ্ছে অনলি একটাই ভিটামিন, যেটার অনলি এনিমেল সোর্স, এটার কোনো প্লান্ট সোর্স নাই, আর কিছু ব্লাড ফ্লোরা থেকে তৈরি হয়। অ্যাক্টিভ ফর্মটা কি? মিথাইল কোবালামিন এন্ড 5 ডিঅক্সি অ্যাডেনোসাইল কোবালামিন। অ্যাক্টিভ ফর্ম তোমার প্রতিটা ভিটামিনেরই লাগবে।
দেন আসো অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন হচ্ছে এটা আমি স্লাইড দিয়ে দিব না তোমাদের কাছে, এটা তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না। তোমাদের যেটা জানতে হবে যে বাই দ্য হেল্প অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল ভিটামিন বি12 একটা কমপ্লেক্স তৈরি করে, যে কমপ্লেক্সটা জিআইডি এনজাইম দ্বারা ডাইজেশন হয় না, সেটা টার্মিনাল আইলিয়ামে গিয়ে অ্যাবজর্পশন হয়। তার মানে ভিটামিন বি12 কোথায় অ্যাবজর্পশন হয়? স্যার টার্মিনাল আইলিয়ামে। তারপর যদি জিজ্ঞেস করে কোন প্রসেসের মাধ্যমে, স্যার পিনোসাইটোসিসের মাধ্যমে। আচ্ছা, ফাংশন অফ ভিটামিন বি12 আমরা জানলাম যে ইন্টার কনভার্সন অফ হোমোসিস্টিন এন্ড মিথিওনিন, কনভার্সন অফ প্রোপিনাইল কোয়ে টু সাকসিনাইল কোয়ে, মেইনটেইন myelin sheath, helps in hemopoiesis by ensuring the availability of tetrahydrofolate। এবং ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের মধ্যে তিনটা পারি আমরা, আর কিছু বেশি দরকার নেই। মেগালোবাস্টিক অ্যানিমিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি, সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড। আচ্ছা, অনেক সময় রিটেনে কোশ্চেন আসে যে ওভারঅল ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির কজ কি হতে পারে। একটু হতে পারে ফার্স্টে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আমরা যদি কোনো কারণে, অনেকে মাছ মাংস খায় না, অনেকে ভেজিটেরিয়ান, যারা দেখবা ভেজিটেরিয়ান তাদের এই ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হওয়ার চান্স খুব বেশি থাকে। নিউট্রিশনাল কমন ইন দ্য ভেজিটেরিয়ানস অফ লো সোশিও ইকোনমিক কন্ডিশন। এখন হচ্ছে গিয়ে এখন যারা বস্তিতে থাকে, হ্যাঁ, বা গরিব অনেক, তাদের দেখবা এই মাছ মাংস ডিম আসলে এগুলা কিনা অনেক সময় সম্ভব হয় না, তারা অনলি ভেজিটেবলে পড়ে থাকে, তাদের কিন্তু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হওয়ার একটা চান্স থাকে। তারপর হচ্ছে ডিক্রিজ অ্যাবজর্পশন। ডিক্রিজ অ্যাবজর্পশন কখন হইতে পারে? যদি কেন অ্যাবজর্পশন হবে না, তার মানে হয়তো তার ইন্টেনসিভ ফ্যাক্টর অফ ক্যাসেল নাই, অথবা তার টার্মিনাল আইলিয়াম নাই। এই দেখো ইন গ্যাস্ট্রেক্টমি। ইন গ্যাস্ট্রেক্টমি কি মানে? আমরা গ্যাস্ট্রেক্টমি, টমি ওয়ার্ডটা যেখানে পাবা সেটা মনে করবা কাটিং বা ডিসেকশন, ডিসেক্ট করা। ওইটা মানে টমি ওয়ার্ডটা তোমরা যেটার সাথেই পাওয়া মনে করবা কাটাকাটি হয়েছে এখানে আর কি। হ্যাঁ, তো গ্যাস্ট্রেক্টমি মানে কি? গ্যাস্ট্রো মানে লিভার, এই স্টোমাক। সো গ্যাস্ট্রেক্টমি মানে হচ্ছে গিয়ে স্টোমাক কেটে ফেলছি। পুরাটা তো আর কাটে না, ওই পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, ওইটা করলে অনেক সময় ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়। তারপর রিসেকশন অফ আইলিয়াম। তারপর সব পার্নিশিয়াস এনিমিয়া। পার্নিশিয়াস এনিমিয়া কি এটা আমরা একটু পরে পড়বো। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাট্রোফি এন্ড প্রেগন্যান্সি। এই কজগুলা একটু পড়ে ফেলবা, কারণ অনেক সময় ওভারঅল জিজ্ঞেস করে যে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি কখন হয়। এক নাম্বার কজ তো তোমরা এটা তোমাদের বেসিক থেকেই বলতে পারবে যে স্যার যদি খাওয়া দাওয়া কম করি, আমরা মাছ মাংস ডিম যদি কম খাই, কাদের হয়? স্যার ভেজিটেরিয়ানদের হয়। আরেকটা হচ্ছে যদি ভিটামিন বি12 এর অ্যাবজর্পশনই না হয়, কি কারণ হতে পারে? স্যার ইন গ্যাস্ট্রেক্টমি, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি বা রিসেকশন অফ দ্য ইলিয়াম। আরেকটা কি হতে পারে? স্যার পার্নিশিয়াস এনিমিয়াতে। আরেকটা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাট্রোফি, প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতেও কি হয়? আমাদের বডি ডিমান্ড বেড়ে যায় প্রেগন্যান্সিতে, এই কারণে আমাদের ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি কমনলি হইতেই পারে। আচ্ছা, নাও দ্য পার্নিশিয়াস এনিমিয়া শর্ট নোট হিসেবে অনেক আসে এবং ভাইভাতেও খুব জিজ্ঞেস করে পার্নিশিয়াস এনিমিয়া। এটা মনে হয় অলরেডি তোমরা ফিজিওলজি ফিজিওলজিতে পড়ছো। এনিমিয়া এটা ওয়ান টাইপ অফ মেগালোব্লাস্টিক এনিমিয়া, ঠিক আছে? তাহলে পার্নিশিয়াস এনিমিয়া ইজ এ মেগালোব্লাস্টিক এনিমিয়া দ্যাট অকার ইন ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি ফলোইং failure of gastric parietal cell to secrete intensive factor of Cassel। অ্যাকচুয়ালি পার্নিশিয়াস এনিমিটা মেইনলি হয় ইন্টেনসিভ ফ্যাক্টর অফ ক্যাসেল এর ডেফিসিয়েন্সির কারণে। আমরা আগেই পড়ে আসছি একটু আগেই যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল না থাকলে ভিটামিন বি12 অ্যাবজর্পশন হয় না। তার মানে মনে করো একটা পেশেন্টের ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল মানে তার গ্যাস্ট্রিকটমি হয়েছে বা কোনো একটা ডিজিজ কন্ডিশনে তার গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল কোনো কারণে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল সিক্রেট করতে পারতেছে না, কিন্তু ওই পেশেন্টটা ভিটামিন বি12 খাচ্ছে, মানে তার এনিমেল সোর্স থেকে সে ভালোই মাছ মাংস ডিম খাচ্ছে, কিন্তু তারপরেও তার কি হতে পারে? পার্নিশিয়াস এনিমিয়া বা মেগালোবাস্টিক এনিমিয়া হইতে পারে। কেন? স্যার ইন্টেনসিভ ফ্যাক্টর অফ ক্যাসেলের কারণে। এই বেসিক নলেজ গুলো তোমাদের রাখবে, এটা সারা জীবন লাগবে, এটা সারা জীবন লাগবে। তাহলে আর পার্নিশিয়াস এনিমিয়াটা কি? এটাও মনে রাখবা, এটা এমসিকিউর জন্য আসে যে এটা অটো ইমিউনো ডিজিজ with strong familial background affecting people over 40 years of age, characterized by low hemoglobin level, decreased number of erythrocyte and neurological manifestation। নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনটা কেন হয়? ভিটামিন বি12 এর কারণে। কারণ আমরা অলরেডি পড়ে আসছি ভিটামিন বি12 এর কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি আর সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড হয়। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল ইটসেলফ কোনো ডিজিজ করতে পারবে না আনটিল আর আনলেস ভিটামিন বি12 অ্যাবজর্পশনে যদি হ্যাম্পার্ড না হয়, ঠিক আছে? আচ্ছা, তার মানে পার্নিশিয়াস এনিমিয়াটা মেইনলি মেগালোবাস্টিক এনিমিয়া কিসের কারণে হয়? ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি ফলোইং ফেইলিওর অফ গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল টু সিক্রেট ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল বা ইন্ট্রিনসিক ফ্যাক্টর। শুধু এখানে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি বললে হবে না, এটা সাথে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলেরও ডেফিসিয়েন্সি থাকতে হবে। আচ্ছা,
এটা তো আমরা অলরেডি পড়ছি, এটা তেমন একটা দরকার নাই। আচ্ছা, নাও দ্য ফলিক অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট। তাহলে ভিটামিন বি 12 আমাদের শেষ, ভিটামিন বি 12 থেকে আমাদের মোটামুটি আর তেমন কোনো কোশ্চেন এখান থেকে আসে না বা জিজ্ঞেস করে না তোমাদের এমবিবিএস লেভেলে। নাও দ্য ফলিক অ্যাসিড, আগেই বলছিলাম যে তিনটা ভিটামিন, ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড আর অ্যাসকর্বিক মানে নন বি কমপ্লেক্সের যে ভিটামিন সি, এই তিনটার সোর্স খালি একটু আলাদা। তার মধ্যে ভিটামিন বি 12 আমরা পড়ে ফেলছি, ভিটামিন বি 12 এর সোর্স হচ্ছে গিয়ে অনলি এনিম্যাল সোর্স। ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিডের মেইনলি হচ্ছে গিয়ে প্ল্যান্ট সোর্স, এটা মাথায় রাখবা। মনে করবা ভিটামিন বি 12 আর ফলিক অ্যাসিড হচ্ছে মনে করো শত্রু, এইভাবে মনে রাখবা যে বি 12 হচ্ছে অ্যানিমাল সোর্স আর ফলিক অ্যাসিড হচ্ছে প্ল্যান্ট সোর্স মেইনলি। কিন্তু ফলিক অ্যাসিডের কিন্তু কিছু অ্যানিমাল সোর্সও আছে, বাট মেইনলি হচ্ছে ফলিক অ্যাসিড প্ল্যান্ট সোর্স। আচ্ছা, ফলিক অ্যাসিডের অ্যাক্টিভ ফর্ম কি দেখো, প্ল্যান্ট, আচ্ছা প্ল্যান্ট সোর্সের মধ্যে পড়ছি গ্রিন লিফি ভেজিটেবল, তারপর পালসেস, নাটস, পিস, বিনস, অয়েল সিডস এটসেট্রা। আর অ্যানিমাল সোর্সে মিট, ফিশ, এগ, লিভার, এটা তোমরা, এটা তো কমন, র্যান্ডমলি বলে দিবা। আচ্ছা, আর অ্যাক্টিভ ফর্মের মধ্যে আসে হচ্ছে টেট্রাহাইড্রোফোলেট, নামটা মনে রাখতে হবে। এই যে এইটা হচ্ছে দেখো ফলিক অ্যাসিডের একটা রিচ সোর্সের কয়েকটা এই তোমার প্ল্যান্ট সোর্সের মধ্যে একটা ছবি, জাস্ট এটা এমনি দেখানোর জন্য। আচ্ছা, অ্যাবজর্পশন, ফলিক অ্যাসিডের অ্যাবজর্পশনটা এটা আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না। ফলিক অ্যাসিডটা কোথায় অ্যাবজর্ব হয়, জাস্ট তোমরা খালি বললো স্যার আপার পার্ট অফ দা জেজুনাম, এই কথাটা বললে হবে যে ফলিক অ্যাসিড রেডিলি অ্যাবজর্ব কোথায়, আপার পার্ট অফ দা জেজুনামে হয়, এই কথাটা খালি বলে দিও, ঠিক আছে, আর দরকার নেই এটা। নাও দ্য ফাংশন অফ ফলিক অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট, এটা লাগবে জানতে হবে। এটা কেন জানতে হবে, কারণ ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে আমাদের পিউরিন, পাইরিমিডিন, ডিএনএ আরএনএ সিনথেসিসে হ্যাম্পার্ড হয়, যেটা আমাদের বডির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট নাকি। আচ্ছা, তাহলে ফলিক অ্যাসিড কি করে, অ্যাক্টস অ্যাজ এ ক্যারিয়ার অফ ওয়ান কার্বন ইউনিটস ফ্রম ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড টু ইউজ the use for synthesis of purine, pyrimidine, DNA, RNA, methionine and choline, etc. তার মানে হচ্ছে ফলিক অ্যাসিডটা মেইনলি কি করে, ওয়ান কার্বন ক্যারিয়ার হিসেবে কাজ করে। একটু বললেও খুশি, হ্যাঁ, যে স্যার ফলিক অ্যাসিড কি করে, স্যার অ্যাক্টস এজ এ ওয়ান কার্বন ক্যারিয়ার গ্রুপ বা ওয়ান কার্বন ক্যারিয়ার ইউনিটস ফ্রম ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড টু ইউজ দেম ফর দ্য সিনথেসিস অফ পিউরিন, পাইরিমিডিন, ডিএনএ, আরএনএ, মিথিওনিন, কোলিন। দরকার নাই তোমরা পিউরিন, পাইরিমিডিন, ডিএনএ, আরএনএ, মিথিওনিন, কোলিনও বাদ দিতে পারো। আমি তোমাদের চাই তোমরা জাস্ট মানে জিস্ট কথা, তোমরা এক্সট্রা কিছু এখন যেহেতু একটা সবাই একটা মেন্টাল ট্রমার উপর দিয়ে যাচ্ছে বলতে পারো, সো তোমরা জাস্ট জিস্ট কথা, যেটুক না পড়লেই না, যেটুক না পারলে ফেল হবে ওটুকুই পড়ো। মিথিওনিন, কোলিন না পারলে তোমাকে কেউ ফেল করাবে না, বাট তুমি যদি এটা বলতে না পারো যে স্যার ফলিক অ্যাসিড পিউরিন, পাইরিমিডিন, ডিএনএ, আরএনএ সিনথেসিসে হেল্প করে, তখন তোমার আমরা টিচাররা একটু মাইন্ড করি যে হ্যাঁ এটা পারলা না, এটা তো খুব বেসিক একটা কোশ্চেন, ঠিক আছে। তাহলে কি বলবা, ফলিক অ্যাসিডের যদি ফাংশন জিজ্ঞেস করে, অ্যাক্টস এজ এ ক্যারিয়ার অফ ওয়ান কার্বন ইউনিট ফর ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস টু ইউজ দেম ফর দ্য সিনথেসিস অফ পিউরিন, পাইরিমিডিন, ডিএনএ, আরএনএ সিনথেসিস। তখন জিজ্ঞেস করতে পারে ওয়ান কার্বন ইউনিট গ্রুপ কি কি আছে, তখন বলবো স্যার ফরমাইল গ্রুপ, মিথাইল গ্রুপ, মিথিনাইল গ্রুপ, এইগুলো, এই নামগুলো একটু মনে রেখো, ঠিক আছে। বাট তোমার মেইনলি যেটা জানতে হবে, এই কথাটা বলতে হবে, অ্যাক্টস এজ এ ক্যারিয়ার অফ ওয়ান কার্বন ইউনিট, ঠিক আছে, ফর দ্য সিনথেসিস অফ পিউরিন, পাইরিমিডিন, ডিএনএ, আরএনএ, ঠিক আছে। আচ্ছা, দেন হেল্পস ইন নিউরাল টিউব ডেভেলপমেন্ট ইন আর্লি ফিটাল লাইফ। অনেকে খেয়াল করে দেখতে পারো প্রেগনেন্ট লেডিদের ফলিক অ্যাসিড ট্যাবলেট দেয়, হ্যাঁ, জি ফলের বিভিন্ন নামে আছে, জিপ সিআই, হ্যাঁ, ফলিক অ্যাসিড দেয় কেন, কারণ ফলিক অ্যাসিড হচ্ছে নিউরাল টিউব, তোমরা অ্যানাটমিতে পড়ে আসছো, স্পাইন যেখান থেকে তৈরি হয়, ঠিক আছে, নিউরাল টিউব ডেভেলপমেন্টে ফলিক অ্যাসিডের একটা অন্যতম ভূমিকা আছে। এই কারণে আর্লি ফিটাল লাইফে মানে মায়ের পেটে ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12, ফলিক অ্যাসিড কি করে, এই নিউরাল টিউব ডেভেলপমেন্টে হেল্প করে। নাও দ্য ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার অফ ফলিক অ্যাসিড, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, গ্রোথ ফেলিওর হয়, নিউরাল টিউব ডিফেক্ট হয়। তখন তোমাকে অনেক টিচাররা জানতে চায় নিউরাল টিউব ডিফেক্ট মানে কি, তখন বলবা স্যার স্পাইনা বাইফাইডা এনেনসেফালি। এটা আমি বলতেছি কি, তোমরা জাস্ট নামটা মনে রাখো। ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে কি হয়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, গ্রোথ ফেলিওর হয়, নিউরাল টিউব ডিফেক্ট হয়, এই তিনটা জানতেই হবে। তখন আবার নিউরাল টিউব ডিফেক্টের মধ্যে জানতে চাবে যে নিউরাল টিউব ডিফেক্ট কি কি আছে, বলবো স্যার স্পাইনা বাইফাইডা এনেনসেফালি। এটা ওই দেখো বাম সাইডের ছবিটা, স্পাইনা বাইফাইডা, বাচ্চা জন্মের পরে এরকম স্পাইনের দিকে একটা বাইফার্কেশন, বাইফাইডা মানে বাইফার্কেশন। তারপর মাঝখানে ছবিটা দেখো এনেনসেফালি, এনেনসেফালি বাচ্চার কি হয়, মাথার যে আমাদের যে স্কাল বোন, ভল্ট যেটা বলি আমরা, স্কাল বোন উপরে ওটা ডেভেলপ করে না। তার মানে বুঝছো ফলিক অ্যাসিড কত ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য। প্রতিটা ভিটামিনেরই আলাদা আলাদা রোল আছে কিন্তু, হ্যাঁ।
ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি দেখো বাচ্চা এরকম হইতে পারে। সো আমাদের মাছ মাংসর সাথে শাকসবজিও খাওয়া উচিত, ঠিক আছে? তো যাদের শাকসবজি খাওয়ার অভ্যাস নেই আমার মতো, সবাই একটু শাকসবজিও খাবা। আমি একটু শাকসবজি কম খাই, হ্যাঁ। আচ্ছা, নাও দ্য কজেস অফ ফোলেট ডেফিসিয়েন্সি। ফোলেট ডেফিসিয়েন্সি মানে হচ্ছে কি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি কখন কখন হইতে পারে। তো এক নম্বর হইতে পারে প্রেগনেন্সি, কারণ কি আগেই বলছি প্রেগনেন্সিতে বডি ডিমান্ড বেড়ে যায়, একটু নিউট্রিশনাল ডিমান্ড বেড়ে যায় ডিউ টু ইনক্রিজ রিকোয়ারমেন্ট, ওই ডিমান্ডের কারণে। তারপর হচ্ছে ডিফেক্টিভ অ্যাবজর্পশন, আমরা আগেই বলছি ফলিক অ্যাসিড কোথায় অ্যাবজর্পশন হয়, এই যে একটু আগে আমরা এখানে পড়ে আসলাম যে আপার পার্ট অফ দা জেজুনাম। তার মানে যদি তার ইন্টেস্টাইন বা জেজুনামে কোনো প্রবলেম থাকে, সিলিয়াক ডিজিজ, রিসেকশন অফ দা জেজুনাম, মানে জেজুনাম যদি কোনো কারণে অপারেশন করে ফেলে দেয়, তাহলেও কি হবে, অ্যাবজর্পশন হবে না, তাহলে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হবে। তারপর হচ্ছে ডায়েটারি ডেফিসিয়েন্সি, এই যে দেখো অ্যাবসেন্স অফ ভেজিটেবল ইন দা ডায়েট ফর লং টাইম, মনে করো খালি মাছ মাংস ডিম, মাছ মাংস ডিম, মাছ মাংস ডিম, এই শাকসবজি খাইলামই না, তাহলে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হবে। হেমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু মোর রিকোয়ারমেন্ট, আস্তে আস্তে যখন রিকোয়ারমেন্ট আরো বেড়ে যাবে তখন কি হবে, হেমোলাইটিক অ্যানিমিয়া যাবে। আর একটা হচ্ছে ফোলেট ট্র্যাপ, এই যে এই ফোলেট ট্র্যাপটা অনেক টিচারদের খুব পছন্দ, আমারও খুব পছন্দ, টিচাররাও পছন্দ করে, এবং তোমরা দেখবা তোমাদের যে কোশ্চেন ব্যাংক আছে ওইখানে দেখবা ফোলেট ট্র্যাপটা শর্ট নোট হিসেবে আসে। ফোলেট ট্র্যাপটা কি এটা একটু মাথায় রাখবা, এটা একটু বুঝার বিষয় আছে, একটু কাইন্ডলি তোমরা মনে করা, আমাদের প্রায় শেষের দিকেই। হ্যাঁ, ফোলেট ট্র্যাপটা হচ্ছে ট্র্যাপ। ট্র্যাপ মানে কি, ট্র্যাপ দিয়ে আমরা ইন জেনারেল কি বুঝি, যে হ্যাঁ ট্র্যাপ মানে বিপদে ফেলায় দেওয়া বা আটকায় ফেলা, এরকম ওইরকমই কিছু, ঠিক আছে? তার মানে ফলিক অ্যাসিডকে আমরা ট্র্যাপে ফেলে দিছি। আগে এই প্যারাটা পড়ো, ইন ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি ইনক্রিজ ফোলেট লেভেল আর অবজার্ভ ইন প্লাজমা। তার মানে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে কি হয়, সাথে সাথে দেখা যায় ফোলেট লেভেলটা আমাদের ব্লাডে বা প্লাজমাতে বেশি। দ্য অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম হোমোসিস্টিন মিথাইল ট্রান্সফারেজ ইজ লো ইন কম্বাইন কোবালামাইন ডেফিসিয়েন্সি। আচ্ছা, এটা দরকার নাই। অ্যাজ এ রেজাল্ট the only main pathway for conversion of methyl tetrahydrofolate to tetrahydrofolate is blocked, and the body tetrahydrofolate pool is reduced. Essentially, almost the entire body folate become trapped as methyl tetrahydrofolate. কিছু বুঝলা? কিছুই বুঝো নাই, যারা মানে যারা আগে থেকে বুঝো নাই তারা এখনো বুঝো নাই, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। এই রিঅ্যাকশনটা একটু দেখো, হ্যাঁ। ভিটামিন, এটা জাস্ট বাংলায় আমি বলি, তাহলে তোমরা জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা ভিটামিন বি12 এর একটা ফাংশনে পড়ছিলাম, দেখো তোমাদের তখন বলছিলাম যে এই রিঅ্যাকশনটা একটু মাথায় রেখো, যে ভিটামিন, এটা কিন্তু ভিটামিন বি12 এর কাজ, ইন্টার কনভার্সন অফ হোমোসিস্টিন এন্ড মিথিওনিন। দেখো ইন্টার কনভার্সন অফ হোমোসিস্টিন এন্ড মিথিওনিন, তাহলে কি করছে, হোমোসিস্টিন থেকে মিথিওনিনে কনভার্সন করে। এই সময় কি লাগে, ভিটামিন বি12 হচ্ছে কোএনজাইম হিসেবে কাজ করে। এট এ সেম টাইম, এই যে এটাকে আমরা বলছি মিথাইল টেট্রাহাইড্রোফোলেট, এট এ সেম টাইম এই মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটা টেট্রাহাইড্রোফোলেটে কনভার্ট হয়, অ্যাক্টিভ ফর্ম অফ ফলিক অ্যাসিড। তার মানে এইখানে দুইটা রিঅ্যাকশন, একটা হচ্ছে হোমোসিস্টিন থেকে মিথিওনিন হয়, আবার মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে টেট্রাহাইড্রোফোলেট হয়। কোন কোএনজাইমের মাধ্যমে, এই ভিটামিন বি12 এর মাধ্যমে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রেখো। এবার আসো এখানে যাই, এই রিঅ্যাকশনটা দেখো, এই যে হোমোসিস্টিন থেকে মিথিওনিন হইলো, ঠিক আছে? হোমোসিস্টিন থেকে মিথিওনিন হইলো, এট এ সেম টাইম মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে টেট্রাহাইড্রোফোলেট হইলো। কোন ভিটামিনের কারণে হইলো, মানে কোন ভিটামিনটা এখানে কোএনজাইম হিসেবে কাজ করছে, তোমার মিথাইল কোবালামিন। এখন কোন কারণে যদি এই মিথাইল কোবালামিন মানে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়, এই রিঅ্যাকশনটাই তো হবে না, রাইট? হোমোসিস্টিন থেকে মিথিওনিন কনভার্ট হবে না। তখন কি হবে, যখন হোমোসিস্টিন থেকে মিথিওনিনে কনভার্ট হয়, তখন আমরা কি জানি যে মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে অ্যাক্টিভেটেড ফর্ম অফ টেট্রাহাইড্রোফোলেটটা হয়। তার মানে ভিটামিন বি12 যখন ডেফিসিয়েন্সি হবে, তখন হোমোসিস্টিন থেকে মিথিওনিনও কনভার্ট হবে না, এবং মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে টেট্রাহাইড্রোফোলেটও হবে না। তার ফলে কি হবে, এই মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটা বডিতে জমতে থাকবে। এই যে মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটা বডিতে জমছে, এই জমাটাকেই বলছি আমরা ফোলেট ট্র্যাপ বা মিথাইল ট্র্যাপ। জিনিসটা বোঝা গেছে? আমি আরেকবার বলি, ভিটামিন বি12 এর একটা ফাংশন আমরা পড়ছিলাম, যে ভিটামিন বি12 কি করে, হোমোসিস্টিন থেকে মিথিওনিনে ইন্টার কনভার্সন করে বা কনভার্ট করে, যেটাই তোমরা বলো। এট এ সেম টাইম মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে টেট্রাহাইড্রোফোলেটে কনভার্ট হয়, ঠিক আছে?
এখন কোন কারণে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হইলো, তার ফলে কি হবে, হোমোসিস্টিন থেকে মিথিওনিন কনভার্ট হবে না, যার ফলে মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটাও টেট্রাহাইড্রোফোলেটে কনভার্ট হবে না, যার ফলে কি হবে, মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটা বডিতে জমতে থাকবে। এই মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটা জমাটাকেই আমরা বলছি ফোলেট ট্র্যাপ। এই কথাটাই এখানে লিখছে, ঠিক আছে, এই কথাটাই এখানে লিখছে। মানে এট দ্য সেম টাইম হোমোসিস্টিনও কিন্তু জমতে থাকে বডিতে, ওইটা আমাদের হেডেক না, ওইটা আরো বড়, মানে যখন পোস্ট গ্রাজুয়েশন করবা তখন হাইপার হোমোসিস্টিনিমিয়া আছে, ওইটা হচ্ছে, এটা অ্যাথেরোস্ক্লেরোসিস করে, এগুলো তোমাদের জানার দরকার নেই। তোমাদের যেটা জানতে হবে, মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে টেট্রাহাইড্রোফোলেট অ্যাক্টিভ ফর্মটা হয় না। এট দ্য সেম টাইম কিন্তু হোমোসিস্টিনও আমাদের বডিতে জমতে থাকে, কারণ মিথিওনিনও হয় না, ওইটা দরকার নাই। তোমাদের জাস্ট মাথায় যেটা রাখতে হবে যে মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটা অ্যাক্টিভেটেড টেট্রাহাইড্রোফোলেটে কনভার্ট হইতে পারে না, মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটা বডিতে জমতে থাকে, যার ফলে ওইটাকে আমরা কি বলছি, ফোলেট ট্র্যাপ বলছি। এই কথাটা এখন আবার দেখি, আবার পড়ি, দেখো তোমাদের জন্য ক্লিয়ার হবে। ইন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ইনক্রিজ ফোলেট লেভেল, এখানে ইনক্রিজ ফোলেট লেভেল বলতে কিন্তু টেট্রাহাইড্রোফোলেট বলি নাই, এখানে ইনক্রিজ ফোলেট লেভেল বলতে আমরা বলছি মিথাইল টেট্রাহাইড্রোফোলেট। হ্যাঁ, তোমরা এখানে চাইলে মিথাইল টেট্রাহাইড্রোফোলেটও বলতে পারো বা ফলিক অ্যাসিডও বলতে পারো। তাহলে ইন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ইনক্রিজ ফোলেট লেভেল আর অবজার্ভ ইন প্লাজমা, অ্যাক্টিভিটিটা দরকার নেই। অ্যাজ এ রেজাল্ট the only pathway for the conversion of methyl tetrahydrofolate to tetrahydrofolate is blocked and the body tetrahydrofolate pool is reduced. Essentially, almost the entire body folate become trapped as methyl tetrahydrofolate. তার মানে হচ্ছে কি, আমাদের ফলিক অ্যাসিড আমাদের বডিতে আছে, যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু অ্যাক্টিভেটেড ফলিক অ্যাসিডটা নাই, টেট্রাহাইড্রোফোলেটটা নাই। কি হিসাবে আছে, মিথাইল টেট্রাহাইড্রোফোলেটটা ইনঅ্যাক্টিভ ফর্ম, যেটা কিসের অভাবের কারণে হলো এটা টোটালি, মানে মেইন কালপিট হচ্ছে ভিটামিন B12। এই জিনিসটাকেই বলছি আমরা ফোলেট ট্র্যাপ বা মিথাইল ট্র্যাপ। বুঝে গেছে? কেউ একজন একটু রেসপন্স করো, একা একা লাগতেছে আমার খুব। ভাই আমরা শুনতে পাচ্ছি আপনাকে সবাইকে, এটা ফেসবুক আচ্ছা লাইভ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটু মাঝে মধ্যে তোমাদের কথা না শুনলে ভাল লাগে না, একা জি একা আমি লাগে। বুঝতে পারছি, হ্যাঁ মানে রেসপন্স না করলে আসলে বোঝা যায় একটু কঠিন আর কি। হ্যাঁ, না ভাল লাগে, মনে হয় যে কেউ আছে সাথে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে ফোলেট ট্র্যাপটা আমি আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝতে দরকার হলে আরেকবার বলবো না। তারপর আরেকটা কথা কি, আমরা বলছি কি যে ফলিক অ্যাসিড জি ডেফিসিয়েন্সিতে স্যার, বোঝা পানি, গিয়েছে স্যার। ওকে থ্যাংক ইউ। আমরা কি বলছি যে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, আমরা পড়ছি না একটু আগে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এটা কিভাবে হয়, এটা তো বললাম ফোলেট ট্র্যাপ, এবং ফোলেট ট্র্যাপ কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট ফর রিটেন ফর ভাইবা। ফোলেট ট্র্যাপ না পারলে ফেল হয়, নিজের চোখে দেখছি। আমার যেহেতু আমার পোস্ট গ্রাজুয়েশন করা, আল্লাহর রহমতে আমি 2বার এক্সটার্নাল হিসেবে ওই নজরুল ইসলাম মেডিকেল কলেজ, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে পরীক্ষা নিতে গেছিলাম। ওইখানে মোটামুটি সবাইকে জিজ্ঞেস করছি, পারছে, স্টুডেন্টরা সবাই পারছে। ওই ফোলেট লেভেলটা, এই ফোলেট ট্র্যাপটা জানতে হয়। আচ্ছা তারপর আমরা কি বলছি যে ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়, কিভাবে হয় ওইটার এক্সপ্লেনেশনটা হচ্ছে এইখানে। আচ্ছা দেখো, সো ডিউ টু ফাংশনাল ফোলেট ডেফিসিয়েন্সি, ফাংশনাল ফোলেট মানে হচ্ছে অ্যাক্টিভ ফোলেট ডেফিসিয়েন্সি, থ্রো ব্যাকেটে দেখো কি লিখছি, থ্রো দ্য টিস্যু ফোলেট লেভেল ইজ অ্যাডিকুয়েট। একটু আগেই বলছি যে আমরা ফলিক অ্যাসিড খাইছি, আমাদের ফলিক অ্যাসিড বডিতে আছে, কিন্তু অ্যাক্টিভ টেট্রাহাইড্রোফোলেট যেটা বা কোএনজাইম ফর্ম অফ টেট্রাহাইড্রোফোলেট যেটা, সেটা আমাদের বডিতে নাই। তার মানে ফাংশনাল ফোলেট ডেফিসিয়েন্সি হইলো মেগালোব্লাস্টিক এনিমিয়া ডেভেলপড। মেগালোব্লাস্টিক এনিমিয়া হইলো কিভাবে হইলো, ইট হ্যাপেন ডিউ টু ডেফিসিয়েন্সি অফ অ্যাক্টিভেটেড ফোলেট। আমরা বলছি অ্যাক্টিভেটেড ফোলেট, আমরা ফলিক অ্যাসিডের ফাংশনে কি পড়ছিলাম যে acts as a carrier of 1 carbon unit and this helps to purine pyrimidine DNA RNA synthesis। ঠিক আছে, DNA RNA synthesis। তাহলে দেখো এখানে কি বলছি, it happens due to deficiency of activated folate leads to failure of rapid DNA synthesis। যেহেতু ফলিক অ্যাসিড নাই, মানে অ্যাক্টিভেটেড ফলিক অ্যাসিড আমাদের নাই, আমাদের র্যাপিড যে ডিএনএ সিনথেসিস হয় সেটাও হ্যাম্পার্ড হইলো, যার ফলে কি হবে, প্রো ইরেথ্রোব্লাস্ট ক্যান নট ডিভাইডেড র্যাপিডলি টু মেক স্মল সাইজ ম্যাচিউর আরবিসি। আমরা জানি কি, প্রো ইরেথ্রোব্লাস্ট থেকে ম্যাচিউর স্মল সাইজ আরবিসি আসে। এই প্রসেসটা কেন হইলো, ফলিক অ্যাসিডের কারণে হইলো। আমাদের বডিতে অ্যাক্টিভেটেড ফলিক অ্যাসিড নাই, যার ফলে ডিএনএ সিনথেসিস হ্যাম্পার্ড হইলো। ডিএনএ সিনথেসিস হ্যাম্পার্ড হওয়ার ফলে প্রো ইরেথ্রোব্লাস্ট
আরবিসির যে হিমোপয়েসিসের যে ইরেথ্রোপয়েসিসের যে প্রো ইরেথ্রোব্লাস্ট আছে সেটাও কি হলো র্যাপিডলি কি ম্যাচিউর আরবিসি স্মল আরবিসিতে কনভার্ট হতে পারলো না, যার ফলে কি হবে প্রো ইরেথ্রোব্লাস্ট আমরা জানি কি আমরা যে ইরেথ্রোপয়েসিসের স্টেপস পড়ছি ফিজিওলজিতে প্রো ইরেথ্রোব্লাস্ট হচ্ছে একটা ব্লাস্ট মানে কি বড় বড় সেল, ঠিক আছে। এর জন্য কি হবে এই প্রিম্যাচিউর রিলেটিভলি লার্জ ব্লাস্ট সেল অ্যাপিয়ার ইন দ্য সার্কুলেশন লিডিং টু মেগালোবাস্টিক অ্যানিমিয়া। আমরা অলরেডি জানি মেগালোবাস্টিক অ্যানিমিয়া কি একটা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া মানে বড় বড় আরবিসি। জিনিসটা বোঝা গেছে? জিনিসটা হচ্ছে কি তার মানে ভিটামিন বি12 আমরা অলরেডি পড়ছি বি12 এর ডেফিসিয়েন্সিতে মেগালোবাস্টিক অ্যানিমিয়া হয়, ওটা ডাইরেক্টলি। আর এখানে ইনডাইরেক্টলি হয় কিভাবে ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির কারণে। কিভাবে ফলিক অ্যাসিডের কারণে ডিএনএ সিনথেসিসে হ্যাম্পার হয়, ডিএনএ সিনথেসিসের হ্যাম্পারের কারণে প্রো ইরেথ্রোব্লাস্ট থেকে ম্যাচিউর আরবিসি আর কনভার্ট হইতে পারে না বা ডিভাইড হতে পারে না, যার ফলে ওই প্রো ইরেথ্রোব্লাস্ট গুলা বা বড় বড় ব্লাস্ট সেল গুলাই আরবিসিতে সরি পেরিফেরাল ব্লাডে চলে আসে, যার ফলে মেগালোবাস্টিক অ্যানিমিয়া হয়। ঠিক আছে, এই হচ্ছে এক্সপ্লেনেশনটা। এই দুইটা জিনিস একটু জানতে হয়। এই দুইটা থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ফোলেট ট্র্যাপটা, এটা শর্ট নোট হিসেবে আসে। যদি শর্ট নোট হিসেবে ফোলেট ট্র্যাপ আসে এই কথাটুকু লিখে দিবা, আর যদি পারো মানে পারো না এটা দিতেই হবে এই নিচের একটু ওই হোমোসিস্টিন থেকে মিথিওনিন আর মিথাইল টেট্রাহাইড্রোফোলেট থেকে টেট্রাহাইড্রোফোলেট এই রিঅ্যাকশনটা তোমরা দিয়ে দিবা। 2.5 তো যদি মন মেজাজ টিচারের ভালো থাকে 2.5ও দিয়ে দিতে পারি খাতার মধ্যে। সো ফোলেট ট্র্যাপের একটু যদি তুমি বলতে পারো তুমি পাস। এ হচ্ছে কি আমাদের বি কমপ্লেক্স, ঠিক আছে। বি কমপ্লেক্সের মধ্যে আমরা 8টা ভিটামিন পড়লাম, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, তারপর পড়লাম প্যান্টোথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন, বায়োটিন, সায়ানোকোবালামিন বা ভিটামিন বি12 আর হচ্ছে ফলিক অ্যাসিড। 8টা শেষ। এখন আসো নন বি কমপ্লেক্স, সেটাকে কি বলছি ভিটামিন সি। ভিটামিন সির আরেকটা নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আগেই বলছিলাম 3টা ভিটামিনের সোর্স আলাদা, তার মধ্যে ফলিক অ্যাসিড ভিটামিন বি12 শেষ আমাদের। এবার ভিটামিন সি, ভিটামিন সি এর ডায়েটারি সোর্স যদি জিজ্ঞেস করে অলরেডি এটা সবাই তোমরা জানো যে টক জাতীয় যত ফল, সাইট্রাস ফ্রুট, সাইট্রাস ফ্রুট মানে যেমন লেমন, অরেঞ্জ, টমেটো, আমলকি, গোয়াভা এটসেট্রা, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে কথাটা কি হচ্ছে এই যে তোমাকে যদি এখানে সোর্স জিজ্ঞেস করে তুমি ফার্স্টে যদি বলো স্যার আমলকি, গোয়াভা, টমেটো, অনেক টিচাররা মাইন্ড করে। কেন মাইন্ড করে মানে বিরক্ত হয়। আমাদের সবচেয়ে মেইন সোর্স কি, একদম অ্যাভেলেবেল সোর্স কি, যে প্রত্যেক যাদের খাওয়া একটু তোমরা এটা একটু তোমরা কনসিডার করবা যে এই জিনিসটা তোমাদের আগে বলতে হবে যে ডায়েটারি সোর্স কি সাইট্রাস ফ্রুট বলে বলবা স্যার লেমন, অরেঞ্জ, টমেটো, আমলকি, গোয়াভা এটা বলবা। তারপর হচ্ছে গ্রিন চিলি, হ্যাঁ কাঁচামরিচ, গ্রিন লিফি ভেজিটেবল এগুলো তো থাকে, বাট লেমন লেবুটা সবার আগে বলতে হবে। যেমন পটাশিয়ামের যদি সোর্স বলে তোমাদেরকে, যখন আমরা আর একটু ভিতরে পড়বো পরে পটাশিয়াম যখন যদি পড়ি তখন তোমাকে কিন্তু জিজ্ঞেস করে যে পটাশিয়ামের সোর্স কি, তখন যদি তুমি বলো স্যার কলা টলা এন তেন হাবি যাবি, কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত তুমি কোকোনাট ওয়াটার না বলবা। কারণ কি কোকোনাট ওয়াটার হচ্ছে আমাদের রাস্তায় রাস্তায় ভ্যান গাড়িতে বিক্রি করে। এই জিনিসটা এগুলো হচ্ছে পরীক্ষার নিয়ম, ঠিক আছে। এগুলো হচ্ছে পরীক্ষার নিয়ম, যেটা আমাদের মেইন কজ সেটা আমাদের আগে বলতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই, আমিও স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো, মেইন কজটাই মাথায় আসে না পরীক্ষার সময়, সবসময় লাস্টের কজগুলো মনে পড়ে। একদম মনে করো 5টা কজ পড়ছি 5 নাম্বারটা গিয়ে আগে মনে পড়ে, এটাই হয় পরীক্ষার সময়। এই কারণে পরীক্ষায় মাথা ঠান্ডা রাখবা তোমরা, ঠিক আছে। আচ্ছা এবার আসো অ্যাক্টিভ ফর্ম অফ কোএনজাইম। অ্যাক্টিভ ফর্ম অফ কোএনজাইম কি, অ্যাক্টিভ ফর্ম অফ কোএনজাইম সেম অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন সি বা কোএনজাইম ফর্ম কি অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা এটা একটা ফল যেসবে আসলে ইয়া থাকে। আচ্ছা ফাংশন অফ ভিটামিন সি খুব ইম্পর্টেন্ট, না পারলে 100% ফেল, একদম 100% ফেল হবে ভিটামিন সি এর যদি ফাংশন না পারো, খুব মাইন্ড করে। আর ভিটামিন সির ফাংশন বললে এই 5টা কথা মানে 5টা পয়েন্ট তোমাদের বলতে হবে, জানতে হবে। আরো হাবিজাবি আছে, এইটা দরকার নাই, পরের স্লাইডেরটা দরকার নেই, এই স্লাইডেরটা তোমাদের মাস্ট বি জানতে হবে, ঠিক আছে। আচ্ছা ভিটামিন সির ফাংশন কি যদি বলে এক্স্যাক্টলি এভাবে বলার চেষ্টা করো তাহলে খুব ভালো হবে যে পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন অফ কোলাজেন। ভিটামিন সি হচ্ছে কি কোলাজেনের পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন। যারা প্রফ দিবা তাদের তো আশা করি জেনেটিক্স মেটাবলিজম জেনেটিক্স কার্ড হয়ে গেছে, হ্যাঁ। তো ওইখানে তোমরা অলরেডি পড়ছো ট্রান্সলেশনের মাধ্যমে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, রাইট। মানে আমাদের বডিতে আলটিমেটলি কি
যে সেন্ট্রাল ডগমা, যারা ফার্স্ট প্রফের পরীক্ষার্থী তারা জানো কি, ফ্লো অফ ইনফরমেশন ফ্রম ডিএনএ টু মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ টু প্রোটিন, মানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, দেন ট্রান্সলেশন। তো ওই ট্রান্সলেশনে আমরা পড়ছিলাম মেইনলি কি, যে আমাদের বডিতে যে প্রোটিন গুলো তৈরি হয় ওগুলা ইউজুয়ালি ইনঅ্যাক্টিভ থাকে, ওগুলার অ্যাক্টিভ করার প্রসেসটাই হচ্ছে গিয়ে পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন বা মডিফিকেশন, যেটাই তুমি বলো। তো আমাদের যেটা কোলাজেন, কোলাজেন আমরা কি জানি, একটা স্ট্রাকচারাল প্রোটিন। এই কোলাজেনটা যখন তৈরি হয়, এই কোলাজেনটাকে অ্যাক্টিভ করে কে এই ভিটামিন সি, বা এই কোলাজেনটার ম্যাচুরেশন করে কে এই ভিটামিন সি। ঠিক আছে, এই কথাটা একটু মাথায় রেখো। তাহলে ভিটামিন সি কি করে, পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন অফ কোলাজেন। পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন অফ কোলাজেন, পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন অফ কোলাজেন, ইট ইজ ডান বাই দ্য প্রসেস অফ হাইড্রোক্সিলেশন। যারা একটু মনে করতে পারো বা একটু চিন্তা করতে পারো, চিন্তা করে দেখো যে পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশনের মধ্যে আমরা অনেকগুলো প্রসেস করছিলাম, গামা কার্বক্সিলেশন, গ্লাইকোসাইলেশন, হাইড্রোক্সিলেশন। ওইখানে এই হাইড্রোক্সিলেশনের প্রসেসের মাধ্যমে প্রোলিন এন্ড লাইসিন অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, প্রোলিন এন্ড লাইসিন রেসিডিউ অফ কোলাজেন আফটার দেয়ার সিনথেসিস, মানে হচ্ছে কি প্রো হাইড্রোক্সিপ্রোলিন বা প্রো হাইড্রোক্সিলাইসিন, যেটাই তোমরা বলো সেটাই। এখন হচ্ছে মেইনলি এখান থেকে মুদ্রা কথা যেটা জানতে হবে সেটা বা বলতে হবে যে পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন অফ কোলাজেন এটা করে ভিটামিন সি। কিভাবে করে স্যার? ইট ইজ ডান বাই দা হাইড্রোক্সিলেশন প্রসেস। তারপর বলবো হাইড্রোক্সিলেশন প্রসেস অফ কার? সব অ্যামাইনো অ্যাসিডের না স্যার, প্রোলিন এন্ড লাইসিনের, প্রোলিন এন্ড লাইসিন এই দুইটা অ্যামাইনো অ্যাসিডের হাইড্রোক্সিলেশন প্রসেসের মাধ্যমে কোলাজেনের ম্যাচুরেশন করে বা পোস্ট ট্রান্সলেশনের ম্যাচুরেশন করে। এই কনসেপশনটা একটু ক্লিয়ার থাকতে হবে, কারণ এইটা অনেক টিচারদের দেখছি এইভাবেই ভাঙা ভাঙা জিজ্ঞেস করে। সো এখান থেকে এই জিনিসগুলো জানতে হবে। দেন আসো হেল্পস ইন আয়রন অ্যাবজর্পশন। এটা আমরা অনেকেই জানি যে আমরা যে আয়রন জাতীয় খাবার খাই বা আয়রনের ট্যাবলেট খাই সেগুলো ইউজুয়ালি ফেরিক ফর্মে থাকে, বাট সবসময় মনে রাখবা ফেরিক ফর্ম অফ আয়রন আমাদের বডিতে অ্যাবজর্ব হয় না, ওটা অ্যাবজর্ব হইতে হলে ফেরাস ফর্মে করতে হবে। তার মানে এই ফেরাস ফর্মটা কে করে? ভিটামিন সি করে। এই ফেরাস ফর্মটা কি করে? ভিটামিন সি করে। তাহলে হেল্পস ইন আয়রন অ্যাবজর্পশন। তাহলে ডায়েটরি আয়রন ইজ মোস্টলি ফেরিক ফর্ম which cannot be absorbed. ভিটামিন সি রিডিউস দ্য ফেরিক আয়রন টু অ্যাবজর্বেবল ফেরাস ফর্ম। ঠিক আছে, রিটেনে খাতা ভরার জন্য এগুলো লিখতে পারো, লিখতে হবে আর কি। আর ভাইবার জন্য তোমাদের মাথায় রাখতে হবে যে আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। তখন যদি তোমাকে একটু মানে তুমি যদি ভালো পারো তখন জিজ্ঞেস করবে কি হবে, বলবো স্যার আমরা যে আয়রন গুলা খাই ওগুলা তো ফেরিক ফর্মে থাকে, ওগুলাকে ফেরাস ফর্মে করে। ঠিক আছে, আচ্ছা। দেন অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টস এজ এ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। আর কি করে? রিডিউস সেরাম কোলেস্টেরল কনসেন্ট্রেশন, প্লে রোল অফ স্টেরয়েড হরমোন সিনথেসিস। এই কয়েকটা কথা তোমাদের জানতে হবে, তার মধ্যে প্রথম দুইটা মাস্ট, 3 নাম্বারটাও মাস্ট। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কি কি আছে? একটা কোশ্চেন আসে দেখবা তোমাদের, নেম দ্য অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। 3টা ভিটামিনের নাম বলতে হয়। যখন আমরা ওভারঅল সব ভিটামিন পড়ে ফেলবো তখন আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন পড়বো। এখন আমি জাস্ট বলে দেই, একটু মনে রাখো, এটা জিজ্ঞেস করে। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন হচ্ছে 3টা, ভিটামিন এ, ডি আর ই, সরি ভিটামিন এ, ই আর সি। ভিটামিন এ এর আবার বিটা ক্যারোটিন একটা ফর্ম আছে ওইটা। তাহলে ভিটামিন সি ওয়াটার সলিউবলের মধ্যে একটা মাত্র ভিটামিন যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি? আমাদের বডির যে ফ্রি রেডিকাল এগুলা রিডিউস করে, এলিমিনেট করে। ঠিক আছে, তাহলে ভিটামিন সি এর ফাংশন যদি তোমাদের জিজ্ঞেস করে, তোমরা দয়া করে এই রিটেনে যদি আসে এই 5টা পয়েন্ট তোমাদের বলতেই হবে, এবং ভাইবার জন্য প্রথম 3টা মাস্ট মুখ দিয়ে বের করতেই হবে। এবং অনেক টিচার আছে এই 5টাই জানতে চায়। সো এখানে এই দয়া করে এই 5টাই তোমরা পড়ে ফেলো, পরে আরো হাবিজাবি অনেক আছে। ঠিক আছে, বাইল অ্যাসিড সিনথেসিস করে, ফলিক অ্যাসিড মেটাবলিজম হেল্প করে, এগুলা দরকার নেই, তোমরা এই 5টা পড়ো। ঠিক আছে, যে পোস্ট ট্রান্সলেশনাল ম্যাচুরেশন অফ কোলাজেন করে, হেল্পস ইন আয়রন অ্যাবজর্পশন করে, অ্যাক্টস এজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট, রিডিউস দ্য সেরাম কোলেস্টেরল লেভেল এন্ড স্টেরয়েড হরমোন সিনথেসিস করে। ঠিক আছে, এটা দরকার নাই। আচ্ছা, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। একটা রোগী হয়, কি হয় স্যার? স্কারবি। না পারলে 100% ফেল হবেই। ঠিক আছে, ভিটামিন সি না পারলে মানে ফেল হবে, মানে বাই করে দিবে না, মানে ফেলের খাতায় নাম লেখাইলা, ইমপ্রেশনটা খারাপ হইলো। ঠিক আছে, এই স্কারবি রোগটা তোমরা অলরেডি অনেক জানো, যে আগের কালে যখন সমুদ্রে নাবিকরা যাইতো তাদের কি হয়? ব্লিডিং হয়ে হয়ে এরা মারা যাইতো। কেন হইতো? কারণ তাদের ওই ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি হইতো। সমুদ্রে তো ভিটামিন সি পাওয়া যাবে না, অনেক ধরনের এই ভিটামিনস এর ডেফিসিয়েন্সি হইতো, তার মধ্যে একটা লাইফ থ্রেটেনিং ছিল এই যে স্কারবি। কি হইতো? ব্লিডিং হইতো। কেন হইতো এখন আসতেছি আমরা।
তাহলে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে আমরা কি শুনলাম? স্কারবি হয়। স্কারবিটা কি? স্কারবি কজড বাই দ্য ডিফেক্টিভ কোলাজেন সিনথেসিস ফলোইং ভিটামিন সি ডেফিসিয়েন্সি। তার মানে কি, আমরা কি জানি আমাদের ব্লাড ভেসেলস বা আমাদের যে টিস্যুগুলোর মধ্যে থাকে, হিলিং প্রসেসে কোলাজেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রাইট? এটা সবাই জানো যে আমাদের হিলিং প্রসেস বা ব্লাড ভেসেলস বলো, ঠিক আছে, যে কোনো টিস্যুর উপরে কেটে কেটে ছিঁড়ে মানে কাটা ছিঁড়া যদি হয়, কেটে যায়, তাহলে কি হয়? কোলাজেন হিলিং এ হেল্প করে, ঠিক আছে। এই কোলাজেনটাকে ম্যাচুরেশন কে করে? একটু আগে আমরা পড়ে আসছি, ভিটামিন সি। তার মানে ডিফেক্টিভ কোলাজেন সিনথেসিস হয়, তার থেকেই স্কারবিটা হয়। তাই স্কারবি তাহলে কিসের অভাবে হয়? স্যার ভিটামিন সি এর অভাবে। তখন তোমাকে জিজ্ঞেস করবে যে স্কারবির ফিচার কি, মানে একটা পেশেন্টের স্কারবি তুমি বুঝবা কিভাবে? এটা ইউজুয়ালি খুব রেয়ার, এখন ভিটামিন সি মোরলেস সবাই খায়, ঠিক আছে, এই কারণে এই জিনিসটা এখন কম দেখা যায়। তাহলে তখন তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য ফিচার্স অফ স্কারবি, তখন কি বলবো? স্যার সয়েল এন্ড স্পঞ্জি গাম উইথ গাম ব্লিডিং, মানে আমাদের মাড়ি, দাঁতের যে মাড়ি গাম, সেটা ফুলে যাবে এবং স্পঞ্জ হবে, এবং হালকা চাপ দিলেই, প্রেসার দিলেই ব্লিডিং হওয়া শুরু করবে। কি লুজ টিথ এন্ড ফ্রেজাইল ব্লাড ভেসেলস। এপিস্টেক্সিস, এপিস্টেক্সিস মানে হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া। এটা জাস্ট তোমাদের যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট একটু কি জানো যে এপিস্টেক্সিস মানে নাক দিয়ে রক্ত পড়া। হেমোরেজ ইন দ্য জিআইটি, কিউটিনিয়াস ব্লিডিং বা ক্যাপিলারি ব্লিডিং, জয়েন্ট হেমোরেজ এবং সোয়ালেন জয়েন্ট, ডিলেড উন হিলিং এন্ড আয়রন ডেফিসিয়েন্সি। ক্লিয়ার? এটা হচ্ছে তোমাদের স্কারবি, কিন্তু শর্ট নোট হিসেবে আছে, ঠিক আছে। শর্ট নোট হিসেবে আসলে স্কারবি কিসের ডেফিসিয়েন্সিতে হয় এটা লেখলা, কজড বাই দ্য ডিফেক্টিভ কোলাজেন সিনথেসিস ফলোইং ভিটামিন সি ডেফিসিয়েন্সি এন্ড দ্য ফিচার অফ স্কারবি। একদম সিরিয়ালি বইলো, আগে মনে করো কিউটিনিয়াস ব্লিডিংটা আগে বলবা না। স্কারবির মেইন ফিচারের মধ্যেই প্রথমে হচ্ছে গামের সমস্যা হয়, তার সোয়ালেন এন্ড স্পঞ্জি গাম উইথ গাম ব্লিডিং হবে, লুজ টিথ and fragile blood vessels, epistaxis, hemorrhage in the GIT, cutaneous bleeding, joint hemorrhage, swollen joint, ডিলেড উন হিলিং এন্ড আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সিটা কেন হয়? তার মানে এখানে একটা কোশ্চেন আসতে পারে, অনেকে মনে করো তুমি অনেক ভালো পারলা, তখন জিজ্ঞেস করবে আচ্ছা বলো তো ভিটামিন সি এর অভাবে কি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হইতে পারে? এখন আশা করি তোমরা সবাই পারবা যে জি স্যার হইতে পারে। কিভাবে বুঝলা? স্যার যেহেতু ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে, এই কারণে যদি কোনো কারণে ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকে, আমাদের আয়রন অ্যাভেলেবেল থাকলেও আমাদের ডায়েটারি সোর্সে আয়রন যদি আমরা খেয়েও থাকি, আয়রনটা অ্যাবজর্ব হবে না, যার ফলে একটা আর্টিফিশিয়াল আয়রন ডেফিসিয়েন্সি দেখা দিবে, যার থেকে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হবে। এই কথাটা একটু মাথায় রেখো যে ভিটামিন সি এর অভাবেও আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়। কিভাবে হয়? আয়রন অ্যাবজর্পশনের কারণে হয়। আচ্ছা, এটা তোমাদের সবার জন্য। আমাদের ওয়াটার সলিউবল ভিটামিন শেষ, ওয়াটার সলিউবল ভিটামিন শেষ, এটা তোমাদের সবার জন্য। এই যে বলছিলাম যে একটা রিটেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, তোমাদের বক্স কোশ্চেনে দেখবা যে define vitamins বা what are the types of vitamin, write down the name of water soluble vitamin with their active form or with their coenzyme form। তখন তোমরা এই এরকম একটু ছক আকারে দিয়ে দিও, একদম একদম পুরো অঙ্কের মতো মার্কস পাবা, ঠিক আছে। অলরেডি আমরা এতক্ষণে পড়ে আসছি, এটা একটু সামারাইজ করে আমি তোমাদের জন্য রেডি করছি। সেটা কি? ভিটামিন বি1 থায়ামিন থেকে কি আসে? থায়ামিন পাইরোফসফেট, টিপিপি। টিপিপি টিপিপি বললে কিন্তু হবে না, হ্যাঁ, টিপিপি, আমি কিন্তু পিপিপি বলি নাই, ঠিক আছে, আমি টিপিপি বলছি, নট পিপিপি, তিনটা পি কিন্তু আমি বলি নাই, আমি টিপিপি বলছি, হ্যাঁ, থায়ামিন পাইরোফসফেট। থায়ামিন পাইরোফসফেট, তাহলে বি1 থেকে আসে থায়ামিন পাইরোফসফেট, মানে বি1 থেকে আসে না, মানে বি1 এর অ্যাক্টিভ ফর্ম বা কোএনজাইম ফর্ম হচ্ছে থায়ামিন পাইরোফসফেট। ভিটামিন বি2 বা রিবোফ্লাভিন, এখান থেকে আসছে ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড বা এফএমএন এফএডি। ওটা তোমাদের জাস্ট মনে রাখার জন্য যে এফএমএন দিয়ে কি হয়? ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, আর এফএডি দিয়ে কি হয়? ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। ভিটামিন বি3 এটা হচ্ছে নিয়াসিন। এনএডি এটা তোমাদের মনে রাখার জন্য, এনএডি দিয়ে কি হয়? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আর এনএডিপি এটা দিয়ে কি হয়? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। বি4 বলতে কোনো ভিটামিন নাই। বি5 প্যান্টোথেনিক অ্যাসিড, একটাই হইলো কোএনজাইম এ। তারপর আসো বি6 পাইরিডক্সিন, এখান থেকে কি আসে? পাইরিডক্সাল ফসফেট। বি7 বায়োটিন, এখান থেকে কি আসে? বায়োটিন। ভিটামিন বি12 এখান থেকে কি আসে? মিথাইল কোবালামিন 5 ডিঅক্সি অ্যাডেনোসাইল কোবালামিন। ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড থেকে কি আসে? টেট্রাহাইড্রোফোলেট। আর ভিটামিন সি এখান থেকে কি আসে? অ্যাসকর্বিক অ্যাসিড। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, দেখবা এটা আসবে, আসার চান্স সবসময় থাকে, একবার না আসলে পরের বার আসে, ঠিক আছে। তো এই জিনিসটা একদম মুখস্থ করে ফেলো, এবং ভাইবাতে তোমাদের যদি ওয়াটার সলিউবল ভিটামিন জিজ্ঞেস করে, এই জিনিসটা, এই ছকটা জিজ্ঞেস করবেই মাস্ট।
এই হচ্ছে আমাদের ওয়াটার সলিউবল ভিটামিন। এখন আসো ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন এ, ডি, ই, কে। সবাই কি খুব এই অবস্থায় হয়ে গেছে নাকি সবার? ঘুমাইতেছে হয়তো বা। ঠিক আছে, আচ্ছা স্টপ করে দিলাম আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ওয়াটার সলিউবল ভিটামিন, কারণ আমার নিজেরও বোরিং লাগতেছে। তোমাদেরও আশা করি এত লেন্দি প্রসেস, মানে এত কিছু একসাথে লোড নেওয়ার দরকার নেই। তোমরা ওয়াটার সলিউবলটাই আজকে একটু পড়ো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো, কারণ একসাথে এতগুলো করলে অনেক সময় মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, তো আমি ওইভাবেই রেডি করব যেটা প্রফ রিলেটেড কোশ্চেন, মানে প্রফের জন্য ইম্পর্টেন্ট যেটা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো। যারা যারা আমার লেকচার শুনছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে শোনার জন্য। সবাই ভালো থাকবো, আমার জন্য দোয়া করবা। হ্যাঁ, জি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আজকে আমাদের একটা সেশন নেওয়ার জন্য। মেডিকেল পক্ষ ওকে, থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।